পাবলিক স্পিকিং মানে হচ্ছে সবার সামনে কথা বলাই তো এটার জন্য কি কি বুদ্ধি ফলো করা যেতে পারে। আমি আমার মতো করে বলি, আমি খুব ভালো স্পিকার না, যতটুকু কথা বলি ওটার বেসিসে বলি বলছি। আপনি যখন কোনো একটা অডিয়েন্সের সাথে কথা বলবেন তখন প্রথমে মাথায় রাখবেন আপনি কি বলছেন, আপনার কথাগুলো কি হচ্ছে, কানে শুনছেন না, কথাগুলো আপনার সব প্রতিফলনটা কেমন হচ্ছে, কথাগুলো আপনি কিভাবে বলছেন এবং কি বলছেন, এরকম কিছু বলছেন কিনা। এরপর মাথায় রাখবেন আপনি যে কথাগুলো বলছেন, যে টপিক নিয়ে কথাগুলো বলছেন, কথাগুলো যেন এমন একঘেয়ে না হয় যেটা অলরেডি সবাই জানে, যেটা বই খুলে পাওয়া যায় সেটা কষ্ট করে আপনার অডিয়েন্সের সামনে বলার দরকার নেই, তাই না? আপনি এমন কিছু বলবেন না যেটা সবাই জানে, আপনি চেষ্টা করবেন কিছু কথা বলে চোখে দেওয়ার জন্য যাতে ওরা খুশি হয়, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন যাতে সেই বিষয়ে আপনার দখল থাকে, যাতে সেই বিষয়টা সম্পর্কে আপনার জানা থাকে। অডিয়েন্স কখনো ক্ষমা করে না, এটা মাথায় রাখবেন। আপনার অনেকগুলো ভুল আপনি সহজেই ক্ষমা করে দেন, কিন্তু যারা শুনছে এত জোড়া কান শুনছে, এত জোড়া কান ভুল করবে না এবং তারা ক্ষমা করবে না, এটা মাথায় রাখবেন। আমি যেটা করি সেটা হচ্ছে আমি কখনোই স্পেসিফিক্যালি কারোর দিকে তাকাই না। আমি মাথায় রাখি আমার সামনে শ্রোতারা বসে আছে, শ্রোতা বসে আছে, মাথায় রাখি। আমি স্পেসিফিক্যালি কখনোই কারোর দিকে তাকাই না। মানে আমি কে কে ছিলেন আমি খুব ভালো বলতেও পারবো না, আমি একদম মানে একটা ব্ল্যাঙ্ক লুক দিই চারদিকে। হ্যাঁ, এরপর আচ্ছা স্পেসিফিক্যালি কারোর দিকে তাকালে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনার যদি কোনো সুন্দর কিংবা সুন্দরীর দিকে দৃষ্টি নিবদ্ধ হয়ে যায়, আমি ক্লাস খেয়ে ফেলেন, আপনি তখন বলতে পারবেন না। সো কারোর দিকে না তাকানোটাই ভালো, এটা আমি করি অ্যাজ এ মেজার অফ সেফটি। এরপর হচ্ছে কি বলবো, আর কি বলা যায়, বেশিরভাগ বলে ফেলেছে। আপনি আপনার কথার দিকে খেয়াল রাখবেন, বেসামাল কিছু বলে ফেলছেন কিনা এটা একটু খেয়াল রাখবেন। আর যতটুকু সম্ভব সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবেন এবং যাতে পেছনে যে বসে আছেন ওনার গুরুত্ব এবং সামনে যে বসে আছেন ওনার গুরুত্ব আপনার কাছে সমান, এটা মাথায় রেখে কথা বলবেন। সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা বলে আমি আবার শুরু করবো। সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে পাবলিক স্পিকিং এর সময় অবশ্যই স্টেজে ওঠার আগে চেক করে নেবেন আপনার ব্যাংকের চেকটা লাগানো আছে কিনা। ক্যারিয়ার কি, হোয়াট ইজ ক্যারিয়ার, আমি চেক করে দিই। ক্যারিয়ার কি, ক্যারিয়ার হচ্ছে ক্যারিয়ারের অনেকগুলো সংজ্ঞা আপনারা পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আমি ক্যারিয়ারের সবচাইতে সহজ পাঠ পেয়েছিলাম আমার এক ক্লিনারের কাছে, আমার এক স্লিপারের কাছে। আপনাদের সঙ্গে সেই গল্পটা শেয়ার করবেন। ক্যারিয়ারের এর চাইতে সহজ করে ব্যাখ্যা আমি কোথাও পাই। আমি যখন কাজ করতাম চট্টগ্রাম কাস্টম হাউসের এয়ার ফ্রেট ইউনিটে। এয়ার ফ্রেট হচ্ছে এয়ারপোর্টের পাশে একটা ছোট ইউনিট থাকে, ওখানে মালপত্র আসে আর কি, ওটাকে বলে এয়ার ফ্রেট ইউনিট। ওটা দায়িত্বে ছিলাম। জয়েন করার পর প্রথম দিন যখন আমি অফিসে গেলাম তখন দেখলাম এক মাঝবয়সী লোক, উনি ফ্লোর পরিষ্কার করছেন, উনি সুইপার বা ক্লিনার যেটাই বলেন। তা আমি ঢোকার সঙ্গে আমাকে সালাম দিলেন, আমি সালামের উত্তর দিয়ে যখন চেয়ারে বসলাম উনি ওনার কাজ করে যাচ্ছেন, উনি আমার সাথে কোনো কথাবার্তা বলছেন না। আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি, বলে স্যার আমার নাম রহিম। এই কথাটা বলার সময় উনি ওনার কাজ বন্ধ করেন নাই, কাজ করে যাচ্ছেন মাথা নিচে করে, ফ্লোর বুঝছেন আর কি। বলে স্যার আমার নাম রহিম। তাহলে তো আচ্ছা আচ্ছা, তো আমি বললাম রহিম আপনি তো ফ্লোর পরিষ্কার করেন ভালো, আপনি ভালো মতো পরিষ্কার করবেন যাতে কোনো ময়লা টয়লা না থাকে আর কি, কাজে ফাঁকি দিয়ে না, মানে ময়লা থাকলে ভালো লাগে না। তখন ওই লোকটা তার কাজ বন্ধ করে স্ট্রেট দাঁড়ায় গেছে আমার সামনে, দাঁড়ায় বলতেছে কি স্যার আমি তো কাজে ফাঁকি দিচ্ছি না। বলে না আপনি কাজে ফাঁকি দিচ্ছেন, আমি আপনাকে সেটা বলতেছি না, বলতেছি কাজে ফাঁকি দিয়ে না, ভালো মতো করবেন। তখন সে হিসে বলে স্যার আমি গত 20 বছর ধরে ফ্লোর পরিষ্কার করি, আমার স্যার কাজটা করতে ভালো লাগে, আমাকে কখনোই কোনো বড় স্যার বলতে পারে নাই যে আমি কাজে ফাঁকি দিই, আমার স্যার কাজটা করতে ভালো লাগে, আমি স্যার ফাঁকি দিব না, আমি ফাঁকি কখনো দিও নাই। আমি অবাক হয়ে গেলাম, কোনো স্লিপার আমার সাথে এভাবে কথা বলবে এটা আমি আসলে বুঝতে পারি না কখনো। না ঠিক আছে ভাই আমি সরি, আপনি কাজ করেন। তখন সে পরিষ্কার করতেছে, আমি অবজার্ভ করা শুরু করলাম, ওকে আমি দেখলাম কয়েকদিন। দেখে আমার কাছে মানে কিছু ব্যাপার দেখলাম, যেমন ধরেন আমার রুমে যে আলমারিটা আছে, আলমারির পেছনে যে ঝুলগুলো জমে, মানে মাকড়সার জাল আর কি, যে ঝুলগুলো জমে, যে ঝুলগুলো পরিষ্কার না করলেও চোখে পড়ে না, রহিম সেই ঝুলগুলো পরিষ্কার করে ফেলতো।
সে আসলে তার কাজে কোনো ফাঁকি দেয় না। এবং ও যখন একটা রুম মুছে যায় তখন আপনি দেখার পরে আপনি বলতে বাধ্য হবেন যে সুইপার খুব ভালো বা ক্লিনার খুবই ভালো, অনেক চমৎকারভাবে তার কাজটা করে, আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। এরপর আমি আরো কিছু বিষয়টা অবজার্ভ করলাম। রহিমের কোনো অভিযোগ নাই কোনো বিষয়ে, কখনোই কোনো অভিযোগ ছিল না। সে কখনোই বলে নাই আমার সামনে এসে স্যার এটা হচ্ছে না, এটা লাগবে সেটা লাগবে, কখনোই না। এবং রহিমকে কখনো বকশিস দেওয়া যেত না, সে কখনো বকশিস দিত না। ধরেন সিঙ্গারা আমাকে পাঠালাম, 5 টাকা সেভ হচ্ছে, সে 5 টাকা বললে নেয় আমার কাছ থেকে। তাকে 1 টাকা বকশিস দেওয়ার মতো কত পয়সা কোনো অফিসারের পকেটে ছিল না, সে কখনো বকশিস নেয় না। তাকে আমি দেখে একদিন বলতেছি, আচ্ছা আপনি যে বকশিস নেন না, কেন নেন না? আপনি গরিব মানুষ, 500 টাকা বেতন পান, বকশিস তো মানুষ খুশি হয়ে যাবে। তো হিসেব বলে কি যে স্যার আমার লাগে না, তাই নেই না। আমি স্যার 500 টাকা তো পাই না স্যার, আমি তো বেতন পাচ্ছি, ওই টাকা আমার হয় স্যার। আর আমার বউ সেলাই করে, আমার ছেলে আমাকে কিছু টাকা দেয় প্রতি মাসে মাসে, আমার স্যার এর চেয়ে বেশি টাকা দরকার নেই। এগুলো না, তারপরে কিছু নিতে পারে তো, বকশিস তো বকশিসই হাসতেছে, বলে না স্যার আমি কখনো নিয়ে নেয়, আমি নিবো না স্যার। ওর মানে কণ্ঠের দৃঢ়তা দিলে আপনি অবাক হবেন, এইভাবেই কথা বলতে সে। তাহলে আচ্ছা ঠিক আছে। এবং রহিম কখনো নিজ থেকে কখনো কারোর সাথে কথা বলতো না, চুপচাপ কাজ করে যেত, এইটুকু ছিল ওর কাজ। আমি খুব কিউরিয়াস হয়ে পড়লাম রহিমের সম্পর্কে। মাঝে মাঝে আমি তাকে ডুবে দেখে গল্প করার চেষ্টা করতাম, যে কেমন আছে তার বাড়ির সবাই কেমন আছে, গল্প করার চেষ্টা করতাম। রহিম দেখলাম একটু আলাদা ধরনের। একদিন সে দুপুরবেলা আমাকে এসে বলে, স্যার আমার একটু ছুটি লাগবে। আমি বললাম কেন ভাই? বলে না স্যার আমার একটু ছুটি লাগবে স্যার, আমার একটু প্রাইভেট কাজ আছে। আমি চিন্তা করলাম সে বিবাহিত মানুষ, কিসের প্রাইভেট কাজ? আমাকে বলে কি না স্যার, বলে অসুবিধা আছে বললে। তবে সে খুব লাজুক ভাবে হেসে বলে, স্যার আমি আসলে আমার বউকে বলছি বিকালবেলা নৌকায় করে ঘুরতে নিয়ে যাবো, বুঝলেন না স্যার? আমি বললাম আরে ভাই আগে বলবেন না, আপনি দৌড়ান, আপনার ছুটি হয়ে গেছে, আমাকে আর কিছু বলতে হবে, যান তাড়াতাড়ি যান। থ্যাংক ইউ স্যার, চলে গেছে। এরপর রহিম আরো অনেক গল্প করতো, যেমন সে সন্ধ্যার পরে অফিসে বেশিক্ষণ থাকতো না, কারণ সে ভাবিকে নিয়ে সিনেমা দেখতো। সিনেমার মধ্যে নায়ক কিভাবে গুন্ডাকে ফিরেছে আমাকে পরদিন আসে বলতো, মানে স্যার নায়ক বলছি কি স্যার গুন্ডাটা স্যার কি করছে জানেন না স্যার, নায়ক অমুকের মনে করেন অবস্থানে সাপোজ নাকে ঘুষি মেরেছে, নাক রক্ত তৈরি করতেছে, এটাতে রহিম খুব কষ্ট পেত এই বিষয়গুলোতে। এরপর ধরেন সন্ধ্যাবেলা সে মাঝে মাঝে তার ভাড়া বাসা ছিল, ভাড়া বাড়ি আর কি, ভাড়া বাসা মানে কি একটা বাঁশের তৈরি বাসা, মাটির আর চারিদিকে বাঁশ, উপরে টিনের চাল। তো এইরকম একটা বাসায় রহিম থাকতো। সন্ধ্যাবেলা চারদিকে ভাবিকে নিয়ে সে ঝালমুড়ি খেত, ঝালমুড়ি খেতে গল্প করতো। She was really very happy man. আমি অবাক হতাম, রহিমকে দেখলে আমার অবাক হতাম যে এত সুখী আমরাও হতাম। সে তো অনেক সুখী, অল্পতে সে অনেক সুখী। এরপর রহিম কখনোই তার ফ্যামিলির সঙ্গে আগ বাড়িয়ে বলতো না। আমি জিজ্ঞেস করেছিলাম, সে অ্যাভয়েড করে, বারবার অ্যাভয়েড করে। আমি অন্যজন থেকে শুনলাম রহিমের 1 ছেলে 1 মেয়ে, আর হচ্ছে ভাবি, এটা নিয়ে ওর সংসার। ছেলেটা পড়াশোনা করতো বুয়েটে ইলেকট্রিক্যালে, মেয়েটা পড়াশোনা করতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ ফার্স্ট ইয়ারে করতো। আপনি আমাকে বলেন রহিমের ক্যারিয়ার আমার চাইতে অনেক অনেক ভালো। একজন ব্যক্তি হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন বাবা হিসেবে উনি আমার অনেক বড় বড় মানুষের থেকে অনেক বেশি সাকসেসফুল। এই ক্যারিয়ারের এর চেয়ে ভালো কোনো সঙ্গে আমি কখনো পাইনি, শেয়ার করবো। তারপরেও ক্যারিয়ার ব্যাপারটাকে আমি কিভাবে দেখি ব্যক্তিগতভাবে, আমি 7টা পয়েন্ট দাঁড় করিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম পয়েন্টটা হচ্ছে পারিবারিক এবং সামাজিক মর্যাদা। শুধু টাকা পয়সা ইনকাম করলে হয় না, আমিও কিন্তু অনেক পয়সা ইনকাম করতাম, কিন্তু আমার স্ট্যাটাসের সাথে আমার ক্যারিয়ারের সঙ্গে ওটা যেত না। সবাই ভাবতো আমার যে ক্যারিয়ার ওটার সঙ্গে ওটা যাচ্ছে না, আমার যোগ্যতার সঙ্গে আমার কাজটা যাচ্ছে না, এটা মনে করতো। এটা খুব দরকার, পারিবারিক এবং সামাজিক মর্যাদা এটা খুব দরকার। আর্থিক সচ্ছলতা, ভালোভাবে চলার জন্য, সচ্ছলভাবে চলার জন্য যতটুকু ইনকাম করা দরকার ততটুকু ইনকাম করতে হবে, বেশি না। বেশি হলে সেটা ঘুম নষ্ট করে, শান্তি নষ্ট করে। কিন্তু সচ্ছলভাবে চলার জন্য যতটুকু দরকার ততটুকু যেন থাকে পয়সা। নিজের ইচ্ছে মতো কাজের বাইরের সময়টাকে উপভোগ করার সুযোগ, এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাপারটা কি আমি একটু গল্প দিয়ে বলি। আমাদের এক বন্ধু, ওই বন্ধুটা মাস্টারি করতো। তো এইভাবে মাস্টারি করার পর একদিন সে একটা ভালো চান্স পেলো, বেটার অপরচুনিটি পেলো, বেশি বেতনের চাকরি পেলো সনি এরিকসনে। তখন সনি এরিকসন ছিল, সনি এরিকসনে সে মাস্টারি ছেড়ে ওখানে জয়েন করলো। এরপর আমরা দেখলাম 6 মাস 7 মাস যেতে না যেতেই সে আবার এরিকসন কোম্পানি ছেড়ে আগের মাস্টারিতে জয়েন করলো। সে বুয়েটে পড়াতো, বুয়েটে সিভিলে পড়াতো। আমরা তখন জিজ্ঞেস করলাম, দোস্ত তুই প্রথমে বুয়েটে ছিলি, ওটা ছেড়ে তুই আবার এরিকসনে গেলি, আবার ফিরে এলি, ব্যাপারটা কি বুঝলাম না।
তখন আমাদের ভালো লাগে না। তাহলে কেন ভালো লাগবে না কেন? এরিকসনের বেতন অনেক বেশি। এরিকসনের বেতন ডুয়েলের বেতনের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি, অনেক বেশি। তো ওরা কি মানে ছাড়লি কেন? বেতন ভালো ছিল। তখন সে আমাদের এসে বলে, দোস্ত এরিকসন অনেক টাকা বেতন দিত, এটা সত্য কথা, কিন্তু সেই বেতনটা খরচ করার মতো আমাকে সময় দিত না। আমি টাকাটা দিয়ে করবো না। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে চাকরিটাই করেন না কেন, যে দিকে ক্যারিয়ার করেন না কেন, যাতে চাকরির বাইরের সময়টাকে আপনি আপনার মতো করে ব্যয় করতে পারেন, আপনি আপনার মতো করে কাটাতে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট। অপেক্ষাকৃত কম সংখ্যক অপছন্দের দিক, এটা আমি বলেছিলাম আগে। পরিবারকে দেওয়ার মতো সময়, এটা তো বলার কিছু নেই। কাজের নিরাপত্তা, জব সিকিউরিটি, ভেরি ইম্পর্টেন্ট। আপনি চাকরি করছেন, ওয়ান ফাইন মর্নিং শুনলেন ইউ আর ফায়ার ফ্রম হিজ জব, তাহলে হবে না। আপনি একদিন সকালবেলা শুনলেন আপনার চাকরি নেই, এরকম চাকরি করার কোনো মানে নেই। আমি দেখেছি আমার এক দাদা আছে, উনি যখন ওনার চাকরি চলে যায় তখন ওনার বয়স হচ্ছে 38। উনি একটা ব্যাংকে জব করতেন, ব্যাংক হঠাৎ করে একটা সিদ্ধান্ত, ওনার চাকরিটা চলে গিয়েছিল, তো তখন ওনার বয়স 38। তো এই ব্যাপারটা খুব কষ্টের, যাতে সেরকম না হয়। কাজের নিরাপত্তা ইম্পর্টেন্ট। প্রণোদনা মানে ইনসেনটিভ, মানে আপনি যে কাজটা করছেন যাতে সেই কাজটা শুধু বেতনের জন্য না করেন, শুধু বেতনের বাইরেও অনেক কিছু আছে। আপনি দেখবেন আপনার চাকরিতে আপনি শুধু বেতনটা পাচ্ছেন কিনা, বেতনের বাইরেও অনেক কিছু আছে যেটাকে টাকা দিয়ে মেজার করা যায় না, টাকা দিয়ে পরিমাপ করা যায় না। ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে, নাহলে একটা সময় মনে হবে আমি কাজটা করছি শুধু টাকার জন্য, খুব একঘেয়ে মনে হবে। পরে দেখা যাচ্ছে এই ছবিটা, এই ছবিটাকে দেখা যায়। আচ্ছা, এটাকে আসলে কি বলা যায় আপনারা একটু দেখেন। সেকেন্ড ছবিতে অনেকগুলো ইঁদুর দৌড়াচ্ছে না, অনেকগুলো ইঁদুর দৌড়াচ্ছে না, একটা চাকার মধ্যে দৌড়াচ্ছে না। আচ্ছা, দেখি বলেন তো, এই যে ইঁদুরগুলোর দৌড়টা, প্রথম যে ইঁদুরটা, সে প্রথম ইঁদুরটা একটু পরে কি হবে বলেন তো? সবার শেষে চলে যাবে না? চাকাটা তো ঘুরছে। এখানে প্রথম ইঁদুরটা একটা সময় সবার শেষে চলে যাবে না? অর্থাৎ যে ফার্স্ট হয়েছিল সে একটা সময় কি হবে? লাস্ট হবে। এবং এটাই হচ্ছে এখানকার নিয়ম নাম্বার 1। নাম্বার 2, এই যে রেসটা, এই রেসটা কি কখনো শেষ হবে? এই চাকার ভিতর রেসটা কি কখনো শেষ হবে? এই দৌড়টা কি কখনো শেষ হবে? দিস ইজ কল্ড র্যাট রেস। এটাকে বলে র্যাট রেস বা ইডিও প্রোগ্রাম। অনেক সময় হয় কি, ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে এরকম একটা র্যাট রেসের মধ্যে পড়ে যায়। আমরা শুধু ছুটতেই থাকি। আমরা জানি না আমরা কেন ছুটছি, আমরা জানি না আমরা কিভাবে ছুটছি, আমরা এটাও জানি না আমাদের এই ছোটা কখনো শেষ হবে কিনা। এখানে ফার্স্ট হওয়া বলে কোনো কিছু নাই। এখানে যে ফার্স্ট হচ্ছে একটা সময় সে লাস্ট হবে, এবং এটা কখনোই শেষ হয় না। প্রথম যে ছবিটা, এই ভদ্রলোক ইঁদুরের মতো করে দৌড়াচ্ছেন, ডলারের পেছনে, টাকার পেছনে দৌড়াচ্ছেন, কিন্তু এতে করে ওনার জীবনের সকল সুখ, সকল স্বাচ্ছন্দ্য, সকল ছোট ছোট ভালো লাগা অনুভূতিগুলো, সকল ভালো লাগাগুলো সব হারিয়ে যাচ্ছে। একটা সময় সে মারা যাবে, মৃত্যুই সবচেয়ে বড় সত্য। এর আগে যদি লাইফটাকে এনজয় করা না যায়, এই টাকা পয়সা কামাই করে কি হবে? এই জন্য এই র্যাট রেসের মধ্যে যেন আপনি ঢুকে না পড়েন, এটা মাথায় রেখে ক্যারিয়ার ঠিক করা উচিত। একটা গল্প বলি, এটা আমারও খুব ঝামেলা হয়, যদিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি নিজেও এই ঝামেলায় আছি। ঝামেলাটা হচ্ছে এরকম, আমরা ক্যারিয়ারের পেছনে সময় দিতে গিয়ে বা আমাদের চাকরির পেছনে সময় দিতে গিয়ে আমাদের ফ্যামিলিকে, আত্মীয় স্বজনকে এবং কাছের বন্ধু বান্ধবকে সময় দিতে পারি না। এটা আমারও হয় সমস্যাটা। তো এই সমস্যার পরিত্রাণ আমি জানি না, চেষ্টা করছি আমি এখনো। একটা গল্প দিয়ে শেয়ার করি সমস্যাটা আসলে কেমন। ধরেন আমি আপনাকে একটা কাচের বয়ান দিলাম, একটা কাচের জাত দিলাম। সেই কাচের জাত দিয়ে আমি আপনাকে কিছু মার্বেল পাথর দিলাম, কিছু বালি দিলাম। আমি আপনাকে বললাম মার্বেলগুলো এখানে রাখতে হবে, বালিগুলো ওখানে রাখতে হবে, কাচের বয়ানের মধ্যে এগুলো রাখতে হবে। তো মার্বেলগুলো রাখাটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, অবশ্যই রাখতে হবে। আর বালিগুলো রাখাটা বাধ্যতামূলক না, তবে রাখলে ভালো হবে। আমি আপনাকে বললাম আপনি এই কাজটা কিভাবে করতে পারেন। কিরকম? আপনি চাইলে বালিগুলো প্রথমে ছেড়ে দিতে পারেন, বালিগুলো কাচের জারের একটা অংশ দখল করবেন। এরপর যদি আপনি মার্বেলগুলো ছাড়তে থাকেন, তাহলে দেখবেন কিছু মার্বেল আর রাখা যাবে না, কিছু মার্বেল আপনাকে বাইরে রাখতে হবে, বাইরে পড়ে থাকবে। এই কাজটা আপনি চাইলে এভাবেও করতে পারেন। মার্বেলটা রাখার যেহেতু বাধ্যতামূলক, আপনি মার্বেলটাকে প্রথমে রাখলেন, রাখার পর ওই বালিটাকে ছাড়তে থাকলেন। মার্বেলের ফাঁক ফোকর দিয়ে বালিটা পুরো কাচের জারটা দখল করে নিল। মার্বেলগুলো রাখা গেল, বালিটাও রাখা গেল। আপনি কোন অ্যাপ্রোচটা ফলো করবেন বলুন তো? অবশ্যই সেকেন্ড অ্যাপ্রোচটা। আমাদের লাইফে আমাদের ফ্যামিলি, আমাদের কাছের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, এরা হচ্ছে মার্বেল পাথরের মতো, যাদেরকে আমাদের লাইফে অবশ্যই রাখতে হবে। আমাদের ফেসবুক ফ্রেন্ডস, আমাদের কলিগ, আমাদের বন্ধুদের বন্ধু,
আমাদের পরিচিত মানুষজন ওরা হচ্ছে বালির মতো, যাদেরকে রাখলেও চলে, না রাখলেও চলে, রাখলে ধরো, না রাখলেও খুব সমস্যা নাই। আমরা যদি প্রথমেই ওই বালিগুলোকে লাইফে কন্টেইন করি, ফ্যামিলি থেকে খেয়াল না রাখি, কাছের বন্ধু ফোনটা রিসিভ না করি, যদি এই সমস্যাগুলো আমরা করি, তাহলে দেখা যাবে কি আমাদের খুব বিপদের সময়ে পাশে কাউকেই পাবো না। আমি দেখেছি আমরা যখন খুব জ্বরে কাতরাতে থাকি, প্রচন্ড জ্বর, পাশে মা শুয়ে থাকে, মা জল কুটি দেয়, পানি কুটি দিয়ে বলে, বাবা তোর খারাপ লাগছে না, তো কেমন লাগছে তোর এখন, এটা জিজ্ঞেস করে। ওই কখনো কোনো কলিগ তো জিজ্ঞেস করলো না, ভাই আপনার এখন কেমন লাগছে, কখনো তো জিজ্ঞেস করলো না। এটা খুব সমস্যা হয় ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে। আমরা এই ব্যাপারটাকে ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট। আমাদের এখন এমন সমস্যা আমি দেখেছি, আধুনিক মানুষ যতটা সময় বাসার বউকে দেয়, তার চাইতে অনেক বেশি সময় দেয় অফিসের বসকে। এটা একটা সমস্যা। এটা হয় কি, মানে পারিবারিক বন্ধনগুলো ভাঙতে থাকে আস্তে আস্তে। এটা ব্যালেন্স করে চলতে হয়। লাইফ লেসন্স ব্যাপারটা হচ্ছে এমন, এটা একটু ভালো করে শুনলে আপনাদের মনে হয় ভালো হবে, কাজে লাগবে। আমি আমার লাইফে কিছু বিষয় ফলো করার চেষ্টা করতাম, খুব স্ট্রিক্টলি ফলো করতাম বলা চলে। এখন একটু কম করি, এখন এই বিষয়গুলো আমি একটু ফলো করা কমিয়ে দিয়েছি। কিন্তু যখন আমি আপনাদের বয়সে ছিলাম, কিংবা আরো বেশ কিছুদিন আগেও আমি এগুলো খুব ফলো করতাম। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই লেসনগুলো। আপনারা শুনবেন, শোনার পর ভুলে যাবেন, ভোলার পর যতটুকু মাথায় থাকবে ততটুকু কাজে লাগাবেন। আরো সহজ করে বললে, আমার লাইফটা যেরকম আপনার লাইফটা কিন্তু ওরকম না। আমার জীবনের যে অভিজ্ঞতাগুলো, আপনার জীবনের অভিজ্ঞতাগুলো কিন্তু ভিন্ন রকমের, একই রকমের না। তাই আমার কথাগুলোকে হুবহু কখনই ফলো করবেন না, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ফলো করবেন। তা আমি শেয়ার করা শুরু করি। প্রথমে হচ্ছে, কম ঘুমালে চেহারা নষ্ট হয়, এই কথাটি সত্যি নয়। আমরা অনেকেই ভাবি ঘুমালে মনে হয় চেহারা নষ্ট হবে, এই জন্য আমরা একটু ঘুমাই বেশি, চেহারা ঠিক রাখার জন্য। আচ্ছা, আপনি বলেন তো, চেহারা ঠিক, সবকিছু ঠিক, আমরা আসলে ঠিক নাই, ভালো চাকরি নাই, আপনাকে কেউ চেনে না, সমাজে দাম দেয় না, এই চেহারার কি দাম আছে বলেন? কোনো দাম নেই। আমি দেখেছি, হিসাব করে দেখেছি, একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন গুনে 6 ঘন্টা ঘুম হচ্ছে না। 6 ঘন্টার চাইতে বেশি ঘুম, যাই সময় ঘুমান না কেন, 6 ঘন্টার চাইতে বেশি, এটা হচ্ছে রিডান্ডেন্ট, বাড়াবাড়ি, এই বেশি ঘুম দরকার নেই। তবে 6 ঘন্টার ঘুমটা হবে প্রপার স্লিপ, একদম প্রপার স্লিপ। ঘুমানোর সময় আপনি ঘুমাতে গেলেন 12টায়, দোস্ত কেমন আছিস, এই দোস্ত কেমন আছিস কুটনাবাজি বিনিময় করতে আপনার সময় লাগবে 2 ঘন্টা, ওরকম ঘুম না হয়। ঘুমানো মানে ঘুম, 6 ঘন্টা ঘুম হচ্ছে মোড়ে না। এর বাকি সময়টাতে আপনি জেগে থাকবেন, জেগে কাজ করবেন। আমার কাছে কিন্তু মুভি দেখার একটা কাজ, আমার কাছে মুভি দেখার ভালো কাজ মনে হয় না। আমার কাছে মুভি দেখার একটা ভালো কাজ, আমার কাছে উপন্যাস পড়াও একটা ভালো কাজ, এটাই করেন, সমস্যা নেই। কিন্তু ঘুমটাকে 6 ঘন্টার মধ্যেই রাখেন। মোবাইলের ড্রাফটসে কিংবা কোনো একটা কাগজে আপনার মাথায় প্রতিদিন যে সুন্দর সুন্দর ভাবনাগুলো আসে লিখে রাখবেন। আমি দেখেছি আমরা যখন লিখে রাখি না কেন কিছু, তখন সেই ভাবনাটা হারিয়ে যায়। আর সুন্দর চিন্তা ভাবনা একটা মানুষের মাথায় কখনো সেকেন্ডে আসে না, একবারই আসে। যদি আপনি লিখে না রাখেন তাহলে আপনি ভুলে যাবেন, আর ভুলে গেলে কাজটা করতে মনে থাকে না। সো আমার কাছে মনে হয় লিখে রাখলে মনে হয় ভালো। মোবাইলের ড্রাফটসে লিখে রাখতে পারেন অথবা কোনো একটা কাগজে লিখে রাখতে পারেন। প্রতিদিন 30 মিনিট একটা মোটিভেশনাল বই পড়বেন। আপনারা মোটিভেশনাল বই পড়েন কিনা আমি জানি না, কিংবা মোটিভেশনাল লেকচার শুনেন কিনা আমি জানি না। মোটিভেশনাল লেকচার কিন্তু ইউটিউবে পাওয়া যায়। সবচেয়ে ভালো হচ্ছে টেড টক্স, TED, টেড টক্স, TALKS। টেড টক্স দিয়ে গুগলে সার্চ করে পাবেন, অসাধারণ। ওদের লেকচারগুলো শুনতে পারেন, আপনার স্পোকেন ইংলিশ ডেভেলপ করবে, আপনার ইংলিশের নলেজ ডেভেলপ করবে, প্লাস ওদের মোটিভেশনাল ভিডিওগুলো আসলে অনেক ভালো। টেড টক্স ইউটিউবে আপনি মোটিভেশনাল লেকচার শুনতে পারেন 30 মিনিটস, আর কোনো একটা মোটিভেশনাল বই পড়তে পারবেন 30 মিনিটস। এবং এই জিনিসটা যদি আপনি রেগুলারলি করেন এবং এটাকে লাইফে কাজে লাগান, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এটা ম্যাজিকের মতো কাজ করে, একদম ম্যাজিকের মতো কাজ করে। মোটিভেশনাল বই পড়ার সময় দয়া করে মোটিভেশনাল বইগুলোর কথাগুলোকে যুক্তি দিয়ে বিচার করবেন না। আপনাদের বলি, পৃথিবীতে সবকিছু কখনোই যুক্তিতে চলে না। পৃথিবীতে বেশিরভাগ জিনিস চলে বিশ্বাসে, এবং বিশ্বাস দিয়ে আমি আজকের অবস্থানে আসছি। আমি আমার লাইফে যদি পেছনে তাকিয়ে দেখি, খুব একটা যৌক্তিক ব্যাখ্যা পাই না। আমি বিশ্বাস করতাম আমি ভালো কিছু করবো, সেই বিশ্বাস থেকে এসেছে। অনেক কিছু বিশ্বাস করে করতে হয়, আপনার দরকার হচ্ছে সেটা লাইফে কাজ করে কিনা।
আপনারা যুক্তি দিয়ে দ্বিধা করার দরকারটা কি? ওই জন্য দয়া করে মোটিভেশনাল বই পড়ার সময় কিংবা মোটিভেশনাল লেকচার শোনার সময় নিজের মধ্যে থেকে সকল লজিককে বের করে দেবেন, জাস্ট বিলিফটাকে রাখবেন, বিশ্বাস করবেন যে সেগুলো হচ্ছে। তো মোটিভেশনাল বই এবং মুভির তালিকা আমি ফেসবুকে দিয়েছিলাম, আপনারা আমাকে দেখেছেন। হ্যাঁ, নোটটা একটা নোট আছে ফেসবুকে, মোটিভেশনাল বই এবং মুভির তালিকা। আর আমার ফেসবুকে সবকিছুই পাবলিক করা, করতে পারবেন। আমি দু একটা বলি, যেমন আলকেমিস্ট বইটা খুব ভালো, দি আলকেমিস্ট। আমার পড়া বেস্ট মোটিভেশনাল বই হচ্ছে একটা দ্য সিক্রেট, একটা বই আছে দ্য সিক্রেট, রোন্ডা ব্রায়ান লেখা, রোন্ডা ব্রায়ান, দ্য সিক্রেট, খুবই ভালো। দ্য মাউন্ট হু সোল্ড হিজ ফেরারি, খুব ভালো। তুমিও জিতবে একটা বই আছে, ইউ ক্যান উইন, বইটা বেশ ভালো। এরকম কয়েকটা বই আছে বেশ ভালো, আমার কাছে ভালো লেগেছে মোটিভেশনাল বই। আর লেকচার তো অসংখ্য আছে, স্টিভ জবসের লেকচারগুলো দেখতে পারেন, বিল গেটসের লেকচারগুলো দেখতে পারেন, অনেক ভালো, অনেক বেশি ভালো এগুলো। রবিন উইলিয়ামসের লেকচারগুলো দেখতে পারেন, অ্যান্থনি রবিনসের গুলো দেখতে পারেন, ভালো, বেশ ভালো। দ্য ম্যাজিক অফ গিভিং, গিফট মানে দেওয়া। আমরা অনেকেই মানুষকে দিতে জানি না, শুধু নিতেই জানি। একটা মানুষকে হেল্প করতে পারি না, একটা মানুষকে পয়সা দিয়ে হেল্প করতে পারি না। আমি যাচাই করতে শুরু করি এটা আমার কোনো উপকার হবে কিনা। আমি আপনাদের বলি, যদি আপনি দিতে শেখেন, হেল্প করতে শেখেন, তাহলে এটার বদলে আপনি লাইফে যা পাবেন অবিশ্বাস্য। আমরা একটা সত্য ঘটনা দেখব, ঘটনাটা ঘটেছিল থাইল্যান্ডে। ভিডিওটা একটু দেখি, আমরা দিতে জানলে আসলে কি পাওয়া যায় লাইফ থেকে, দেখি। পুরস্কারগুলো সৃষ্টিকর্তার দরবার থেকে আসে। আমি সহজ করে একটা এক্সাম্পল দিই আপনাদের কাছে। ধরেন আপনার পরীক্ষা চলছে, আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা করতে করতে বিকালবেলা মাথাটা জ্যাম হয়ে গেছে, ভাবলেন একটু হেঁটে আসেন, হেঁটে আসলে একটু ভালো লাগবে, সন্ধ্যাবেলা আবার করতে বসবেন। রাস্তায় নামার পর একটা ফকির এসে আপনার কাছ থেকে সাহায্য চাইল। আপনি সাধারণত ফকিরকে 2 টাকা দেন, এটা হচ্ছে আপনার বাজেট, 2 টাকা দেওয়া। হঠাৎ আমার মনে হলো, কি যেন মনে হলো, পরীক্ষা চলছে, ফকিরকে একটু বেশি টাকা দিই, 2 টাকার জায়গায় 5 টাকা দিলেন। কত টাকা বাড়তে দিলেন? 3 টাকা, 3 টাকা বাড়তে দিলেন। কেন বাড়তে দিলেন? তাকে হেল্প করার জন্য না, পরীক্ষা চলতেছে দোয়া পাওয়ার জন্য। আপনার খরচ হচ্ছে কিন্তু ওই বাড়তে 3 টাকা, কিন্তু আপনার খরচ হচ্ছে উদয়, 2 টাকা দিলেও কিন্তু হতো। কিন্তু আপনার একটা ধারণা জন্মালো যে ফকির আমাকে বেশি দোয়া করছে, কারণ আমি 2 টাকার জায়গায় 5 টাকা দিচ্ছি। বাসায় ফিরলেন সন্ধ্যাবেলা, আপনার মাথায় কাজ করতেছি তো ওই লোকটা আমার জন্য দোয়া করছে। আমি দেখছি এই ব্যাপারটার জন্য, এই ফিলিংসটার জন্য আমাদের পড়াশোনাটা বেশি হয়, পড়াশোনাটা ভালো হয়, ওই বিশ্বাস থেকে আত্মবিশ্বাসটা একটু বাড়ে, পড়াশোনাটা ভালো হয়। এবং তখন যে পড়াশোনাটা হয়, সে পড়াশোনাটা আমি মাত্র 3 টাকা খরচ করছি লাভটি, কিন্তু তখন যে পড়াশোনাটা হয় সেটা 3000 টাকার সমান। আপনি আমাকে বলেন লাভটা কিন্তু ওর চাইতে আমার বেশি। অনেক সময় আমাদের মনটা খুব অশান্ত হয়ে পড়ে। মনটা যখন অশান্ত হয় তখন 10 মিনিট হাঁটতে পারেন, 10 মিনিট হাঁটতে হাঁটতে আপনার পায়ের পদক্ষেপগুলো গুনতে পারেন, মন শান্ত হয়ে যাবে। অথবা মাথাটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন। আকাশের ক্ষমতা কিন্তু অসীম, আকাশের যে কত ধরনের ম্যাজিক চলে, এটা আকাশ নিয়ে যারা খেলে না, যারা আকাশের দিকে তাকিয়ে থাকে না, তারা বুঝতে পারবে না। যারা তাকিয়ে থাকেন এখানে যারা আসেন তারা বুঝতে চান আমার কথাটা। আকাশের অসীম ক্ষমতা, আকাশের অসীম জাদু। আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন এবং কিছু একটা চিন্তা করেন, ভালো কিছু একটা চিন্তা করেন, দেখবেন আপনার মনটা শান্ত হয়ে পড়বে। সবচেয়ে সহজ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শোনা। এটা করেন তো নাকি? রবীন্দ্রসঙ্গীত শোনেন না মন শান্ত করার জন্য? এটা মনে হয় সবচেয়ে সহজ। এই বুড়ো লোকটার কাছে আমাদের অনেক ঋণ। বুড়ো লোকটাকে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই বুড়ো লোকটাকে যতবারই দেখি ততবারই আমার মেজাজ খারাপ হয়ে যাবে। কেন জানেন? পৃথিবীর তাবৎ সুন্দরীরা এই বুড়ো মানুষের উপর ক্রাশ নিয়ে বসে আছে, এই জন্য মেজাজ খারাপ হয়। কারণ সুন্দরী, এই একটা ছেলে যতই ভালো হোক না কেন, কোন সুন্দরী তাকে ভালোবাসে তখন আমার ছেলেটা ভালো মনে হয় না। আমি এটা খেয়াল করে দেখছি। তো এই বুড়ো মানুষের উপর সব সুন্দরীরা ক্রাশ নিয়ে বসে আছে, তার মানে আমি যাকেই ভালোবাসি না কেন তার প্রথম প্রেম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তো মন তো খারাপ হবে, মেজাজ তো খারাপ হবে, সেটাই বলবো। সকালে উঠে কি কি কাজ করবেন একটা কাগজে লিখে ফেলতে পারেন। আমার কাগজে লেখার অভ্যাসটা অনেক বেশি, এখনো বেশি, আমি লিখে রাখি। লিখে না রাখলে আমার মনে থাকে না। আমরা যতই বলি না কেন মনে থাকবে, আসলে মনে থাকে না। আমি এভাবে করে বলি অনেক সময়, ডোন্ট থিঙ্ক অন ইউর মাইন্ড, থিঙ্ক অন পেপার। লিখে রাখবেন, লিখে রাখলে হয় কি আপনি দেখুন অনেকগুলো কাজ আপনার করা হয়ে যাচ্ছে, সহজ হবে করাটা।
এখানে যারা আপুরা আছে তাদেরকে আমি আমার একটা অবজারভেশন বলি, ভাইয়ারা দয়া করে কষ্ট করবেন না, আমার এই অবজারভেশনটা ভুলও হতে পারে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে আপনার হাজবেন্ড যত বেশি স্টুপিড হবে, আপনার পরের জেনারেশন তো তার থেকে অনেক বেশি স্টুপিড হবে, তার থেকে অনেক বড় স্টুপিড হবে। সো আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে ভালো কিছু করার জন্য উৎসাহিত করেন, তাকে ভালো ভালো বুদ্ধি দেন, ভালো ভালো বই করতে বলেন, ভালো ভালো চিন্তা করতে বলেন। ভালো চিন্তা করতে পারাটা একটা বিশাল ব্যাপার। ওই জন্য এটা আপনার স্বার্থে, আপনার পরের জেনারেশনের স্বার্থে। ভাইয়ের কিছু মনে করছেন, আপনারা সত্যি অনেক ভালো। আচ্ছা, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একটা কাজ করতে পারেন। এই কাজটা 2 সপ্তাহ করেন, 2 সপ্তাহ করার পর আপনি কি রেজাল্ট পাইছেন আমাকে একটু জানাবেন, ফেসবুকেও জানাতে পারেন, আমি খুশি হব। এটা খুব ম্যাজিকের মতো কাজ করে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি দেখছি ও বাংলা মধ্যে হ্যালো বলছে না। আচ্ছা, ওই বাইরে থেকে হ্যালো হ্যালো, আচ্ছা তো হ্যালো 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 1 2 3। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা আমাদের লাইফে অনেকগুলো বিপদ থেকে, অনেকগুলো দুর্ভাগ্য থেকে রক্ষা পাইছি। এমন কিছু দুর্ভাগ্য আমাদের জীবনে আসে নাই, যে দুর্ভাগ্যগুলো আমাদের জীবনে আসাটা নিশ্চিত ছিল কিন্তু আসে নাই, এবং ওই দুর্ভাগ্যটা না ঘটার কিংবা ওই বিপদ থেকে রক্ষা না পাওয়ার পেছনে কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই, ব্রেক খাটালেও কোনো যুক্তি বের হয় না। ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে যেরকম ঈশ্বর কিংবা আল্লাহ যেটাই বলেন না কেন, সৃষ্টিকর্তা আমাদেরকে ওই সমস্ত বিপদ থেকে নিজের হাতে রক্ষা করেছেন। উনি রক্ষা না করলেও হতো, অর্থাৎ সেটা থেকে আমরা রক্ষা পাওয়ার কথা কিন্তু রক্ষা পেয়ে গেছি। ব্যাপারটা বুঝে গেছে? আপনাদের লাইফ থেকে এমন কিছু হয় নাই কখনো? হয়েছে? ওকে, সবার লাইফে হয়েছে এটা, কিন্তু আমরা যেটা করি না সেটা হচ্ছে শুকরিয়া আদায় করি না। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে বেশি না 1 থেকে 1.5 মিনিট আপনার লাইফে যে সমস্ত দুর্ভাগ্যগুলো হতে পারতো কিন্তু হয় নাই, শুধুমাত্র ওনার ইশারায় ওই সমস্ত দুর্ভাগ্যগুলো থেকে মুক্তির জন্য ওনার কাছে শুকরিয়া আদায় করবেন। বলবেন, তুমি আমাকে অনেক ভালো রেখেছো, অনেক ভালো আছে, শুকরিয়া। এই কাজটা প্রতিদিন 1 থেকে 1.5 মিনিট করেন, 2 সপ্তাহ করেন। আপনি দেখবেন এতে করে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে, কাজের এফিসিয়েন্সি বাড়বে। যে মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, সে মানুষ লাইফে কখনোই বড় হতে পারবে না, সম্ভব না। 2 সপ্তাহ পরে দেখেন, বুঝতে পারবেন। এই ছবিটাকে দেখা যায়, দেখা যায় ছবিটা। যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে আমি পড়ে শোনাই কি লেখা আছে। এখানে এটা লেখা আছে যে যে আসলে কাকে বলে। হ্যাঁ, দেখি আমরা। এই জন্মে তুই আমার, পর জন্মেও তুই আমার, শত শত জন্মেও তুই আমার, ভালোবাসা দিবি কিনা বল না প্রিয়। এটা লেখা আছে, এটাই হচ্ছে যে ভালোবাসা দিবি কিনা বল। আমি তো তোকে ভালোবাসি, তুই ভালোবাসি না কেন, অসুবিধা নেই। এটা হচ্ছে যে প্রেম দিবি কিনা বল, মন দিবি কিনা বল। এটা হচ্ছে যে ফালতু যে আমরা বেশিরভাগ লোক যে এই ধরনের কাজে যে এই কাজে আমরা কিছু করতে পারি না লাইফে। যে কাজে জেদি হওয়ার কোনো মানে হয় না। আপনি যদি সেই কাজে সবসময় জেদ দেখান, আপনি লাইফে কখনোই বেশি দূর যেতে পারবেন না। আপনার যে কাজে জেদি হওয়া দরকার, আপনি যদি একবার সেই কাজে জেদি হন, আপনাকে আটকে রাখতে আর কোনো শক্তি নাই। কাজে জেদি হওয়ার চেষ্টা করেন, এই ধরনের জেদ না। একটা খুব কাজের বুদ্ধি শিখাই দিই আপনাদেরকে, সবাইকে বলছি, ভালো করে শুনেন। আজকের পর থেকে যে মানুষটা আপনাকে ওনার জীবনে অপরিহার্য মনে করেন না, সেই মানুষটাকে কখনোই আপনার জীবনে অপরিহার্য মনে করবেন না, সে মানুষটা যেই হোক না কেন। যে মানুষটা আপনাকে ছাড়া দিনের পর দিন সুখে আছে, সুখে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে, সেই মানুষটার জন্য দিনের পর দিন দওয়ারকে মরে যাওয়ার কোনো মানে হয় না, মিনিংলেস, ফালতু। আমার কাছে মনে হয় এই জিনিসটা। একটা মানুষকে আপনার লাইফে ঠিক ততটুকুই গুরুত্ব দিবেন, ওনার কাছে আপনার গুরুত্ব যতটুকু, এর বেশি দিলে আপনাকে দুর্বল পাবে। মানুষ বড় খারাপ, আমি দেখছি, যত বড় হোক সে হইতে পারে অনেক বিশাল কিছু। আপনার কি? সে হার্ভার্ড থেকে পড়াশোনা করে আসছে, আপনার কি? ঘোরার দিন দরকার নাই, ও হার্ভার্ড ডিগ্রি গোনা। দেখবেন ওনার কাছাকাছি থাকলে আপনি লো ফিল করেন কিনা। যার কাছাকাছি থাকলে আপনি লো ফিল করেন, সে কখনোই আপনার জন্য সঠিক মানুষ না, সম্ভব না, সে যেই হোক না কেন। আমি এটা খুব ফলো করি। হ্যাঁ, বলতে পারেন যে ভাইয়া
লাইফের অনেক সুন্দর দিন তার সঙ্গে কাটিয়েছে, অনেক সুন্দর মুহূর্ত তার সঙ্গে কাটিয়েছে, তাকে ছাড়া তো আমার হবে না। আপনি তার সাথে কত সময় ছিলেন সেটা ইম্পর্টেন্ট কিছু না, সামনের দিনগুলোতে আপনি কতটা বেশি সময় তাকে লাইফ থেকে ডিলিট করে আসতে পারবেন সেটা হচ্ছে বড় কথা। এটা মাথায় রাখার চেষ্টা করেন। রিডিং হ্যাবিট অনেক বেশি বানান। আমি আমার আজকের অবস্থানে আসার পেছনে যদি একটা জিনিস ভূমিকা বলতে বলেন, আমি আপনাকে বলবো রিডিং হ্যাবিট, পড়ার অভ্যাস। এই রিডিং হ্যাবিটটা মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য একটা বিশাল অ্যাসেট। এবং বিভিন্ন মানুষের বায়োগ্রাফি পড়ার চেষ্টা করেন, জীবনী পড়ার চেষ্টা করেন, বায়োগ্রাফি, বড় বড় মানুষ কিভাবে বড় হয়েছে। আর একটা কাজ কখনোই করবেন না, জীবনী পড়ার সময় আপনি দেখবেন ওই সমস্ত মানুষের লাইফে কিছু অন্ধকার অধ্যায় থাকে, কিছু অন্ধকার দিক থাকে। প্লিজ কখনোই সেগুলো নিয়ে ভাববেন না। আপনি শুধু দেখবেন উনি কিভাবে বড় হয়েছেন এবং সেটাকে ফলো করার চেষ্টা করবেন। আর পড়ার সময় খুব ফাস্ট পড়ার চেষ্টা করবেন, খুব ফাস্ট। যদি আপনি ফাস্ট করতে না পারেন তাহলে আপনি অনেক বই পড়তে পারবেন না, সম্ভব না। আমাদের টাইম কিন্তু লিমিটেড। আর আমি দাগিয়ে পড়ার পক্ষপাতী, আমি সবসময় বই দাগিয়ে পড়ি। দাগিয়ে না করলে আমার কাছে মনে হয় কি জানেন, বইটা আমি পড়ি নাই, ওরকম মনে হয়। তো এখন আমরা একটা ভিডিও সাউন্ড দেখবো, পুরোনো একটা ভিডিও সাউন্ড, এটা আমরা আবারও দেখবো। দেখার সময় আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি বা অনুরোধ করছি, এই ভিডিও সাউন্ডে যে নায়কটা, যে হিরো, নায়কটা কিভাবে করে নাচে একটু ভালো করে খেয়াল করবেন, এবং ওনার পায়ের যে পদক্ষেপগুলো কিভাবে করে ফেলে, হাতগুলো কিভাবে নাড়ায় একটু খেয়াল করবেন, কারণ আছে বলছি। শোনেন, এই ভদ্রলোকের নাম কি নাচছিলেন? অমিতাভ বচ্চন, দ্য বিগ বস। যাই হোক, এই সিনেমাটার এই গানটার শুটিং হওয়ার আগে অমিতাভ বচ্চন প্রচন্ড অসুস্থ ছিলেন। ওনার গায়ে প্রচন্ড জ্বর, 103 ডিগ্রি জ্বর, 103 ডিগ্রি ফারেনহাইট জ্বর। উনি মানে কথা বলতে পারছিলেন না, বসে আছেন, গা কাঁপছে, সারা শরীর কাঁপছে। তখন সিনেমার পরিচালক বললেন, আচ্ছা বাদ দাও, তোমার আজকে শুটিং করার দরকার নেই, তুমি আজকে চলে যাও, আমার কিছু লস হবে, অসুবিধা নেই, পোষায় দেবো। তখন আমাকে বলতে হেসে বলে কি আপনার লস করার দরকার নেই, আপনি শুটিং করেন, আমি পারবো। বলে কিভাবে সম্ভব? বলে আপনি শুটিং করেন, দেখেন না পারবেন না। উনি 103 ডিগ্রি জ্বর গায়ে নিয়ে এই শুটিংটা করেছিলেন, এই গানটা চিত্রায়ন করেছিলেন। আপনি আমাকে বলেন তো, ওনার জায়গায় সত্যি করে বলেন, আপনি আমি থাকলে আমরা কখনো শুটিংটা করতাম? শুটিংটা পিছিয়ে দিতাম, কখনোই করতাম না। আমরা করতাম না বলে আমরা অমিতাভ বচ্চন হতে পারিনি, উনি করেছেন বলে আমরা অমিতাভ বচ্চন হয়েছে। এই জায়গায় ওনাদের সঙ্গে আমাদের তফাৎটা বড় মানুষের সাথে। এখন আমরা বলিউডের কিছু সুপারস্টার কিভাবে সুপারস্টার হলেন সেটা একটু দেখি। আমার বায়োগ্রাফি পড়ার দিকে খুব ঝোঁক, আমি বড় বড় মানুষের বায়োগ্রাফি স্টাডি করি। তো সেই বায়োগ্রাফি করতে গিয়ে আমি যেটা বুঝেছি যে গুণগুলোর জন্য ওনারা বড় হয়েছেন, সেই গুণগুলো সম্পর্কে আমরা একটু দেখি। হ্যাঁ, কেউ নেই? অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনকে যে ব্যাপারটা অমিতাভ বচ্চন করেছিল সেটা হচ্ছে ডিসিপ্লিন। ওনার হোল ক্যারিয়ার লাইফ, ওনার বয়স এখন 73 চলছে, 73। ওনার হোল ক্যারিয়ারে উনি কখনোই কোনো শুটিং সেটে একটা সেকেন্ড দেরি করে পৌঁছান না। সে কারণে অমিতাভ বচ্চন হয়েছে। এই বিষয়টা ওনার মধ্যে খুব বেশি। পরে একটা কথা আমাকে প্রচন্ড রকমের ইন্সপায়ার করে। কথা হচ্ছে, you can love me or you can hate me, but you can't ignore me. কথাটা কার জানেন? কেউ? শাহরুখ খানের কথা। শাহরুখ খান বলেন, তুমি আমাকে পছন্দ করতে পারো, অপছন্দ করতে পারো, কিন্তু আমি জানি তুমি আমাকে যতই অপছন্দ করো না কেন, আমার নতুন একটা মুভি বের হলে সেই মুভিটা তুমি লুকিয়ে লুকিয়ে হলেও দেখবে। তুমি আমাকে ইগনোর করতে পারবে না, আমাকে ইগনোর করা তোমার পক্ষে সম্ভব না। আমি যখন কোনো একটা কাজ করি আমাকে খুব ইন্সপায়ার করে কথাটা। আমি ওদেরকে বস মানে, আমি বড় মানুষকে অনেক রেসপেক্ট করি, এটা আমার চারিত্রিক একটা বৈশিষ্ট্য। তো ওদেরকে আমি রেসপেক্ট করি না ভাই, ওরা তো আমাকে চিনি না। আমি রেসপেক্ট করলেও কি না করলেও কি, আমি খুব স্বার্থপর মানুষ, আমি আমাদের রেসপেক্ট করি। যত বেশি রেসপেক্ট করি তত বেশি ওদের ভালো দিকগুলোকে অনুসরণ করার ইচ্ছাটা জাগে, মানে এই জন্য এই কিছু না। তো আমি এই কথাটাকে ফলো করি। আমি যখন কোনো কিছু লিখি, যখন আমি কোনো কিছু লিখি তখন আমি এটা মাথায় রাখি, আমার এই লেখাটা যখন আমি অবশ্য পেপার জন্য লিখি, প্রথম আলোতে লেখা বের হয়, কালের মধ্যে লেখা বের হয়। তো প্রথম আলোতে ধরে আমি প্রথম আলোতে লেখা লিখতেছি, হ্যাঁ, তো লেখার সময় আমি এটা মাথায় রাখি যে যখন
শুক্রবার লেখাটা যখন বের হবে তখন যে লোকটা আমাকে খুব অপছন্দ করে ওই ছেলেটাও, ওই ভার্সিটি পড়ুয়া ওই ছেলেটাও রুমের দরজা বন্ধ করে কেউ না দেখে মতো লেখাটা পড়বে, আমার লেখাটা পড়বে, আমি সেটা মাথায় রেখে লেখাটা লিখি। এটা হয় কি আমার কাজের মানের সঙ্গে আমি কখনোই কোনো কম্প্রোমাইজ করি না, যতই কষ্ট হোক না কেন। আপনি যদি এটা মাথায় রাখতে পারেন আপনার কাজের মানটা বৃদ্ধি পাবে। নিজেকে চ্যালেঞ্জ করেন, সবসময় নিজেকে চ্যালেঞ্জ করেন। আর একজনকে বলবেন না আমি তোকে দেখে নিব, নিজেকে বলেন আমি তোকে দেখে নিব। এভাবে করে বলেন যদি লাইফে ভালো কিছু করতে চান। এই চ্যালেঞ্জটা যদি মাথায় রাখতে পারেন বড় হতে পারেন। পরেরটা শাহরুখ খান। শাহরুখ খানকে যে বিষয়টা শাহরুখ খান বলছেন সেটা হচ্ছে প্যাশন। প্যাশন ব্যাপারটা বলছেন লাঞ্চের আগে, যখন যে কাজটা করছেন সে কাজটা নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে করা, অথবা কাজটা একেবারে না করা। শাহরুখ খানের মধ্যে এই জিনিসটা অনেক বেশি। দ্যাটস ওয়াই হি ইজ শাহরুখ খান। শাহরুখ খানের আরেকটা দিক আপনাদের জানিয়ে রাখি, শাহরুখ খান যখন শাহরুখ খান হয়ে ওঠেন নাই, যখন উনি এতটুকু পপুলার ছিলেন না, তখন ওনার লাইফে উনি প্রচুর স্ট্রাগল করেছেন। শাহরুখ খানের বায়োগ্রাফি যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখবেন শাহরুখ খান দৈনিক ঘুমাতেন 3 থেকে 4 ঘন্টা, এর বেশি না। ডেইলি শাহরুখ খান ঘুমাতেন 3 থেকে 4 ঘন্টা। আপনারাই বলেন এতে তার চেহারা কি খারাপ হচ্ছে? সো কম ঘুমালে চেহারা নষ্ট হয় এই কথাটি সত্যি নয়, মিথ্যে কথা। কম ঘুমালে চেহারা একটু খারাপ হবে অসুখ থেকে। চাকরি পাওয়ার পরে দেখুন চেহারা সুন্দর হয়ে গেছে। আপনারা কি বিশ্বাস করেন চাকরি একটা ছেলেকে সুন্দর করে দেয়, একটা মেয়েকে সুন্দর করে দেয়? এটাকে বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি। দেখবেন ওই চেহারা খারাপ হবে, অসুবিধা নেই। যখন লাইফে সেটেল হয়ে যাবেন, স্টাবলিশ হয়ে যাবেন, তখন দেখবেন চেহারা ফক 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 করতেছে, কোনো সমস্যা নেই। পরের তার কে উনি? মিস্টার পারফেক্ট, চকলেট বয়। অনেকে বলতো কেমন থেকে কেমন যখন মুক্তি পেল ওনার প্রথম সিনেমা, তখন অনেক সাউথ ইন্ডিয়ান নিয়ে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা করার কারণ ছিল এই, জীবনে তো আমির খানকে পাবো না, বেঁচে থেকে কি হবে ওই জন্য। তো আমির খানের যে ব্যাপারটা খুব ওনার অবভিয়াস ওনার মধ্যে, সেটা হচ্ছে পার্সুইট অফ পারফেকশন। উনি কাজগুলোকে পারফেক্টলি করার চেষ্টা করেন, খুব খুঁজতে মানুষ আমির খান, এবং এতে ওনার কাজের মানটা ভালো হয়। পরেরটা এটা আমি চা খেয়ে বলছি, মন থেকেও করছি। কেন করছি জানেন? সে আমার নয়। কে উনি? বিলাল। ক্যাটরিনা ভালো লাগে না, পাবো না তো তাকে। ক্যাটরিনা সুন্দর করে কেন বলবো? ক্যাটরিনা কাইফের মধ্যে যে জিনিসটা খুব বেশি সেটা হচ্ছে পার্সিভারেন্স। মানে কি? অধ্যবসায়। উনি কখনো ছেড়ে দেন না, হাল ছেড়ে দেন না, অনেক বেশি পরিমাণে অধ্যবসায় চেষ্টা করে যান। এই জিনিসটা অনেক বেশি ওনার মধ্যে। পরেরটা কে? অনেক আপনার মধ্যে যে বিষয়টার জন্য উনি আপনার সেটা হচ্ছে এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ কথাটার মানে হলো এই, এমন কিছু সিনেমার রোল আছে যে রোলগুলো অনেক অভিনেতা ফিরে দিত, সেই রোলগুলো আপনার প্লে করতো, অভিনয় করতো সেই রোলগুলোতে। এন্টারপ্রাইজ, নতুন কিছু করার ইচ্ছা, নতুন কিছু হাতে নেওয়ার উদ্যোগ। চকলেট বয়। চকলেট বয়ের মধ্যে যে জিনিসটা উনি চকলেট বয় সেটা হচ্ছে ম্যাক্সিমাল ফোকাস। ম্যাক্সিমাল ফোকাস মানে হচ্ছে উনি জানেন কোন জিনিসটাতে গুরুত্ব দিতে হবে, কোন জিনিসটাতে গুরুত্ব দেওয়ার দরকার নাই, অর্থাৎ কোন সময় কোন কাজটার উপরে গুরুত্ব দিতে হবে এটা উনি অনেক ভালো বোঝেন। ওনার টোটাল ফোকাসটা উনি ওনার উপরে নিয়ে আসেন। দ্যাটস ওয়াই হি ইজ আওয়ার চকলেট বয়। পরেরটা শুধুমাত্র ঐশ্বরিয়ার জন্য আমি বেশি পছন্দে দেখতে পারি না, সহ্য করতে পারি না। কি দরকার ছিল ঐশ্বরিয়াকে বিয়ে করার? আমি ছিলাম। আমার এক্স গার্লফ্রেন্ড ঐশ্বরিয়ার যে ব্যাপারটার জন্য ঐশ্বরিয়া, সেটা হচ্ছে গ্রেস আন্ডার প্রেশার। কেমন ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ওনার একটা মুভি আছে গুরু, দেখেছেন তো? গুরু সবচেয়ে মোটিভেশনাল দুইটা হিন্দি সিনেমা আমার দেখা, তার মধ্যে একটা হচ্ছে গুরু আর একটা হচ্ছে ভাগ মিলখা ভাগ। দেখে নিয়ে যদি কেউ না দেখে। তো গুরুতে একটা গান আছে না, বর্ষরে মেঘা মেঘা, শুনছে গানটা? এই গানটা যখন শুটিং করছিলেন ঐশ্বরিয়া, সেই দিনের আগের রাতে এক ফোঁটা ঘুমাতে পারে না কাঠের চাপে।
আগের রাত্রে না ঘুমিয়ে কেউ 2 ঘন্টা ডাউন দিতে পারে? বলেন। ওনাকে দেখে কোনো বোঝানোর উপায় আছে উনি যে ক্লান্ত, উনি এক্সস্টেড, বোঝানোর কোনো উপায় আছে? ওনার মধ্যে জিনিসটা খুব বেশি। অনেক প্রেশারের থেকেও উনি ওনার অ্যাপিয়ারেন্সের যে লাবণ্যটা, ওনার কাজের যে মানটা, সেই মানটা উনি ধরে রাখতে পারেন। দ্যাটস ওয়াই শি ইজ ঐশ্বরিয়া রায় ফরএভার। কে? ঋত্বিক। অনেকে হাই ফাই শুরু করছে, আমি কই যাব? আর একটা জড়ের জন্য মানুষ দাঁড়িয়ে আছে, পাত্তাই নাই। সবার চোখ কেন? দুনিয়াকে আমি শুরুতে হবে কেন? ঋত্বিক রোশনের মধ্যে যে ব্যাপারটার জন্য উনি ঋত্বিক রোশনের আর্লিয়ার স্টোরিগুলো স্টাডি করবেন, ওনার মতো পরিশ্রমী নায়ক বলিউডে কম আছে। অনেক বেশি পরিমাণে পরিশ্রমী, অনেক বেশি পরিমাণে বিনয়ী, অনেক বেশি বিনয়ী ছিলেন। ওনার ফাদার রাকেশ রোশন এই ভাবটা আমার মধ্যে ছিল না কখনো। অনেক বেশি বিনয়ী ছিলেন উনি। এমন দেশে বড় বড় অভিনেতাদের জন্য চা নিয়ে আসতেন, শুধু কাছ থেকে একটু কাজটা শেখার জন্য। ওই 5 মিনিট বড় অভিনেতার সামনে দাঁড়ায় থাকলে যে কাজটা শেখা যায়, ওটা 5টা বড় বড় বইগুলো শেখা যাবে না। ওই জন্য উনি কাছে যাওয়ার চেষ্টা করতেন। ঋত্বিক রোশনের মধ্যে যে জিনিসটা প্রথম থেকে ছিল সেটা হচ্ছে উইনার্স অ্যাটিটিউড। হোয়াট ইজ উইনার্স অ্যাটিটিউড? উইনার্স অ্যাটিটিউড হচ্ছে একজন বিজয়ী যেভাবে করে ভাবে, একজন উইনার যেভাবে করে ভাবে, আপনি বিজয়ী হওয়ার আগে থেকে সেভাবে করে ভাবার চেষ্টা করেন, আপনার মাইন্ডসেটটাকে সেভাবে করে ফেলেন। একজন বিজয়ী নিশ্চয়ই আমার চাইতে বেশি পরিশ্রম করে, এটা মাথায় রাখবেন। একজন বিজয়ী নিশ্চয়ই আমার চাইতে কম ঘুমান, সেটা মাথায় রাখবেন। একজন বিজয়ী যেভাবে করে কাজ করে, কোন একটা ব্যাপারকে যেভাবে করে বিশ্লেষণ করে, কোন একটা বিষয় নিয়ে যেভাবে করে ভাবে, আমরা বিজয়ী হওয়ার আগে সেভাবে করে ভাববো, সেভাবে করে চিন্তা করবো। দিস ইজ কল্ড উইনার্স অ্যাটিটিউড ফরএভার। ওনাকে চেনেন? যারা চিনতে পারছেন না তাদেরকে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন সেই ভদ্রলোক, যে ভদ্রলোক 50 বছর পার করার পর বলেছিলেন পৃথিবীর প্রত্যেকটা পুরুষ মানুষের সঠিক সময় বিয়ে করা উচিত। ওকে, সালমান খানের যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে জেনারেসিটি। জেনারেসিটি মানে হচ্ছে অনেক হেল্প করেন, গরিব লোকদেরকে অনেক হেল্প করেন। ওনার কন্টেম্পোরারি অনেক অভিনেতা অভিনেত্রীর চাইতে ওনার বড় লোককে খাওয়ালে কোনো ল পাওয়া যায় না, গরিবকে খাওয়ালে ল পাওয়া যায় না। সেই কথা কাজ করে, গরিবদেরকে হেল্প করে সেই কথা কাজ করে, এগুলো বেশি করেন সালমান খান। পরের কথা, উনি নিজে স্বীকার করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে, উনি দেখবেন অনেকগুলো ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছেন এবং উনি বিশ্বাস করেন এই মুক্তির পেছনে গরিব মানুষগুলো দোয়া আছে। সালমান খান বিশ্বাস করেন। এই ছবিটা আপনার ছবি, আপনি একটু ভাবেন আপনার মধ্যে এমন কোন একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যটার জন্য আপনি অনন্য, ইউনিক। আপনার অনেক বন্ধু বা বান্ধবীর মধ্যে সেই বৈশিষ্ট্য নাই। একটু মনে মনে ভাবেন সেই বৈশিষ্ট্যটা কি? নিশ্চয়ই আছে। আজকে থেকে ওই বৈশিষ্ট্যের দিকে যত্নবান হন, যত্ন নেন, নার্চার করেন, নার্চার করে বড় হতে পারবেন, সেটাকে কাজে লাগান। একটু ভাবেন আপনার মধ্যে সেই স্পেশাল ট্রেডসটা কি। এখন আমরা একটা গান শুনবো। এই গানটার নাম হচ্ছে ব্রেথলেস। গানটা শঙ্কর মহাদেবনের গাওয়া। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম 2003 এর দিকে, তখন আমি গানটা প্রথম শুনেছিলাম। এই গানটা আমাকে 2-1টা কারণে ইন্সপায়ার করেছিল। এই গানটা শোনার সময় দেখবেন গানটা হচ্ছে টোটাল 2 মিনিট 18 সেকেন্ডের গান এবং এই 2 মিনিট 18 সেকেন্ড সময়ে গানের সিঙ্গার একটা বারের জন্য নিঃশ্বাস ফেলেন নাই, এক নিঃশ্বাসে গাওয়া গানটা। একটু খেয়াল করবেন। এই গানটা শোনার পর আমার মাথায় যেটা কাজ করতেছিল সেটা হচ্ছে একটা মানুষ এই লেভেলের মাস্টারি অর্জন করতে হলে তাকে কতটুকু পরিশ্রম করতে হয়, তাকে কতটুকু ডেডিকেশন দিতে হয়। এই ব্যাপারটা আমাকে ইন্সপায়ার করছিল। আমরা কেন পারি না ওদের মতো? একটু প্রশ্ন করে দেখেন, ওরা এই কাজগুলোর পেছনে যতটুকু শ্রম দেয় আমরা কিন্তু ততটুকু শ্রম দিই না। ওনারা যতটুকু পরিশ্রম করেন তার 5 ভাগের 1 ভাগ পরিশ্রম আমরা করি না। কাজটার প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা আমাদের নাই। এই কারণে ওনারা গ্রেট, আমরা গ্রেট না। একটা কথা বলে সাইকোলজিতে, কথাটা হচ্ছে আপনি যদি কোনো একটা কাজের পেছনে 10,000 ঘন্টা সময় দেন টোটাল, ওই কাজটাকে আপনি বস হয়ে যাবেন, মাস্টার হয়ে যাবেন। কাজটা যেমনই হোক না কেন 10,000 ঘন্টা, এটাকে বলে 10,000 আওয়ার্স প্রিন্সিপাল বলে। কোন একটা কাজের পেছনে যদি আপনি 10,000 ঘন্টা সময় দেন, ওই কাজটা যত কঠিনই হোক না কেন আপনার চাইতে ভালো কাজটাকে করতে পারবে না। ওনারা নিশ্চয়ই সেই কাজটা করেছেন, না করলে ওনারা হতে পারতেন না। আচ্ছা,
আপনি যখন কোনো একটা ভালো মুভি দেখেন, কিংবা কোনো একটা ভালো গান শোনেন, কিংবা কোনো একটা ভালো বই পড়েন, কিংবা কোনো একটা ভালো ইনস্ট্রুমেন্টাল শোনেন, তখন আপনার যে অনুভূতিটা, সে অনুভূতিটা ফেসবুকে শেয়ার করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তখন সবাই ভালো করে অনেক কথা বলে, ওরাও কিছু রিকমেন্ডেশন দেয়, দোস্ত এটাও দেখতে পারে, সেটাও শুনে দেখতে পারে, ভালো শুনবেন। তখন হয় কি, চিন্তা ভাবনাগুলো সুন্দর হয়। যদি আপনি সুন্দর করে চিন্তা ভাবনা করতে না পারেন, আপনার পক্ষে সুন্দর করে কাজ করা সম্ভব না। এই কাজটা করতে পারেন এবং অনুভূতিটা লিখতে পারেন, শেয়ার করতে পারেন। ব্যাগে এবং মোবাইল ফোনে, ব্যাগে অথবা মোবাইল ফোনে একটা বই রাখতে পারেন, ভালো একটা বই রাখতে পারেন এবং সুযোগ করে পড়বেন মাঝে মাঝে, খুব এক পৃষ্ঠা, তারপর অসুবিধা নেই। যাচ্ছেন কোথাও, জ্যাম আটকে আছেন, বই পড়েন, পিডিএফ বইটা একটু পড়েন, হোক 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, অসুবিধা নাই, পড়লেই হলো, না পড়লে তো কিছুই হলো না, করতে পারেন এটা পড়তে। মাঝে মাঝে খুব বিরক্তিকর কিছু কাজ যেগুলো করতে ইচ্ছা করে না, সেগুলো করবেন, নিজেকে আটকে রেখে করবেন। যেমন দেখবেন অনেকদিন ধরে একটা বই পড়ে পড়ে কোনো করা হয় না, সেটা পড়তে শুরু করে দেন, পড়েন বইটা। ধরেন আপনার বাসার কবরটা অনেকদিন ময়লা হয়ে আছে, আপনি ওয়েট করে আছেন কখন আম্মু পরিষ্কার করে দেবে, আপনি করেন। মাঝে মাঝে এইভাবে বিরক্তিকর কাজগুলো করেন, আপনার কাজের দক্ষতা বৃদ্ধি হবে, ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়বে। আপনারা কেউ ভাববেন না যে আমি বলছি কখন পরিষ্কার করে ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়বে, এটা ভাববেন না। হ্যাঁ, প্রতিদিন অন্তত একজন ব্যক্তিকে হেল্প করার চেষ্টা করেন। হতে পারে সেটা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, যেভাবে হোক হেল্প করার চেষ্টা করেন, মেধা দিয়ে, যেভাবে হোক। অথবা একজন লোককে ক্ষমা করে দেন, যার উপর অনেকদিন ধরে রাগ, যাকে অনেক দিন ধরে ক্ষমা করতে পারছেন না, তাকে ক্ষমা করে দেন। এবং ক্ষমা করে দিতে পারলে মন থেকে যে শান্তিটা পাওয়া যায় এবং নিজের মধ্যে যে মহত্বটা তৈরি হয়, নিজেকে অনেক ভালো মনে হয়, নিজেকে অনেক বেটার ম্যান মনে হয়, অনেক ভালো একটা ফিলিং কাজ করে, এটা অনেক বিশাল ব্যাপার। আপনি কেন ক্ষমা করবেন, আমি কেন ক্ষমা করি, এটা আমি আমার ফিলোসফিটা ব্যাখ্যা করি। আমার লজিকটা হচ্ছে এরকম, আমরা যখন প্রার্থনা করি, তখন প্রার্থনা করার সময় আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে আমাদের কৃত কর্মগুলো স্বীকার করি এবং স্বীকার করে ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা চাই যে আল্লাহ আমি অনেক গুনাহগার, আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো, এই গুনাহগার বান্দাকে ক্ষমা করো। আমরা কাউকে যে ভুলগুলোর কথা আমরা সবচেয়ে কাছের মানুষটাকে বলতে পারবো না, সেই ভুলগুলোর কথা কিন্তু আমি আল্লাহকে বলে দিই এবং ক্ষমা চাই। আমার যুক্তি হচ্ছে, আমি যেমন আল্লাহর কাছে আমার ভুলগুলোর জন্য ক্ষমা চাই, যদি আমি কাউকে ক্ষমা করতে না পারি, তাহলে আমি কোনোভাবেই ক্ষমা পাওয়ার যোগ্য না। আমাকে অবশ্যই ক্ষমা করতে শিখতে হবে, সেটাও আমি ক্ষমা করার জন্য, আমি ক্ষমা পাওয়ার জন্য। সপ্তাহে একদিন বারান্দায় দাঁড়িয়ে ভোর হওয়া দেখতে পারেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটা হচ্ছে ভোর হওয়ার দৃশ্যটা দেখতে পারেন, আপনার থিঙ্কিং পিউরিফাই করতে হেল্প করবে। একটা সমস্ত উঠে দিই, যে মানুষটা, আমাদের আশেপাশে কিছু মানুষ দেখবেন যারা অন্যকে সম্মান করে না, কিংবা অন্যদের সম্পর্কে সম্মান দিয়ে কোনো কথা বলে না। যে মানুষটা অন্যকে সম্মান করে না কিংবা অন্যদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে না, কখনোই সে মানুষটার সঙ্গে মিশবেন না, সে যে হোক না কেন, তার কাছ থেকে শেখা কিছু না। আপনি পছন্দ করেন কিংবা আপনার লাইফে আইডল মনে করেন এমন কোনো মানুষের সবকিছু নিয়ে ঘাটাঘাটি করবেন না। ঘাটাঘাটি করে কি হবে? ঘাটাঘাটি করলে দেখবেন তার কিছু কিছু বিষয় আপনার ভালো লাগবে না, আপনার সামনে কিছু কিছু বিষয় চলে আসবে যে বিষয়গুলোর জন্য আপনার ইচ্ছা করবে তাকে ঘৃণা করতে। চাইলেও কিন্তু সবসময় ঘৃণা কিংবা অপছন্দ করা যায় না। কিরকম? ধরেন আমি ভাবতেছি আমার আম্মাটা কেমন, আমার মাটা কেমন, আমার মা খুব ভালো, পর মুহূর্তে ভাবলাম আমার মা ভালো হয় কিভাবে। আমার মা কতদিন গেছে যেদিন আমার আব্বুর সঙ্গে ঝগড়া করে সকালবেলা আমার আব্বুকে রান্না করে দেয়, আমার আব্বু না খেয়ে অফিস চলে গেছে, আমার আম্মা তো ভালো না। অতএব আমাকে কি করতে হবে? আম্মাকে ভালোবাসা যাবে না, আমাকে ঘৃণা করতে হবে, আম্মাকে অপছন্দ করতে হবে। কিন্তু দেখেন, আম্মাকে ঘৃণা করা সম্ভব না, আম্মাকে অপছন্দ করাও সম্ভব না। এটা যেটা হবে, আমি নিজের মনে নিজেই কষ্ট পাবো। কিছু কিছু মানুষকে ঘৃণা করা যায় না, যদি তার সবকিছু নিয়ে ঘাটাঘাটি করেন, সবকিছু আপনার সামনে চলে আসবে, সামনে চলে আসবে, তখন তাকে অপছন্দ করতে ইচ্ছে করবে। সবাইকে অপছন্দ করা যায় না, এটা হয় কি নিজের মানসিক কষ্ট বাড়ে। ওই জন্য যাকে পছন্দ করেন তার সবকিছু নিয়ে ঘাটবেন না কখনো। আর সবাইকে যদি সময় দেন, আমরা অনেকেই আছি যারা সবার জন্য ইয়েস স্যার টাইপের,
আপনি যদি সবাইকে সময় দেন, আপনার কাজগুলো আপনি কখনোই গুছিয়ে করতে পারবেন না। ওই জন্য সবাইকে সময় দেওয়া বন্ধ করে দেন। সবাইকে সময় দিতে হবে, নিজেকে সময় দেন বেশ কিছু, তাহলে আপনার অনেকগুলো কাজ আপনি গুছিয়ে করতে পারবেন, অন্যথায় সম্ভব না। পরে প্রতিদিন একটা ভালো বইয়ের অন্তত 30 পৃষ্ঠা করে ফেলেন, খুব কাজে লাগে এটা। আপনার যে বই ভালো লাগে, আপনি যদি মনে হয় যে আপনি নতুন নতুন বই পড়া শুরু করছেন, আপনার যে বইটা সহজ মনে হয় সেটাই করেন। আপনি ঘুমানো আপনি অপেক্ষা দিয়ে শুরু করেন, কথার কথা শুরু করলেন, 30 পেজ পড়েন প্রতিদিন। বই পড়ার অভ্যাস আমাদের চিন্তা ভাবনাকে পরিশুদ্ধ করতে সাহায্য করে, আপনাদের রাইটিং স্টাইল ডেভেলপ করবে। যার রিডিং হ্যাবিট যত ভালো, তার লেখার স্টাইল তত সুন্দর, লেখার স্টাইল তত ভালো। এটা আপনাদের অনেক কাজে লাগবে, অনেক হেল্প করবে। এবং আপনি যাকে পছন্দ করেন তাকে বই পড়তে শেখান, তাকে বই পড়তে উৎসাহিত করেন, আপনার পছন্দের মানুষটাকে। যদি তার বই পড়ার অভ্যাস না থাকে, তাকে বই কিনে দেন, বই কিনে পড়তে বলেন। পড়তে বলার পর আপনি খুব ভালো করে জানেন সে আসলে পড়বে না। যতক্ষণ আপনার সামনে থাকে ততক্ষণ বলেন আমি বই পড়ছি, বই পড়বো, কিন্তু বাসায় গেলে আর পড়বে না, কোনো সমস্যা নাই। আপনি তাকে বই কিনে দেন, বই কিনে দেওয়ার পর 3 দিন পরে জিজ্ঞেস করেন ফোন করে, বাবু তোমাকে একটা বই দিয়েছিলাম ওটা পড়ছি না? ও বলবে আসলে এটা তো পড়া হয় নাই, পড়বো। বাবু তুমি আমার বাবু না, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, তোমার কথা শোনো না। শোনা তুমি এমন করতেছো কেন? জানি আমি ভাই কত ভালোবাসি, তুমি শুনতে শোনা কেন? আর কথা বলবো না, কাজ হয়ে গেছে। সে বই পড়া শুরু করবে। আই ক্যান গ্যারান্টি। ওকে, মাঝে মাঝে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হয়। আর আরেকটা সোজা হিসাব বলি, হ্যাঁ, আপনি গিফট তো দেন, গিফট তো দিতে হয়। গিফট কি দেন? ক্যাডবেরি চকলেট। শোনেন, একটা ভালো বইয়ের দাম কিন্তু একটা ক্যাডবেরি চকলেটের দাম চাইতে কম, আপনার পয়সাও সেভ হবে, বুঝছেন? আচ্ছা, আপনার চাইতে যারা একটু কম বুদ্ধি সম্পন্ন এবং কম জ্ঞানী, তাদের সাথে পরিচিত কম হন। পরিচিত হলেও সময় কাটাবেন না বেশি একটা। আমি আমার লাইফ থেকে শিখছি, একজন জ্ঞানী মানুষের সাথে মাত্র 20 মিনিট সময় কাটানো 20টা বই পড়ার থেকেও ইফেক্টিভ বেশি। 20টা বই পড়ার থেকেও বেশি কাজে দেয়। আপনি 20টা বই পড়ে শিখতে পারবেন না, সম্ভব না। চেষ্টা করেন সময় কাটানোর জন্য জ্ঞানী মানুষের সাথে। হতে পারে সেটা ফেসবুকে ইনবক্সে, হতে পারে ওনার ওয়ালে, হতে পারে ফোনে, হতে পারে দেখা করে, যেভাবে হোক। যারা আপনার চাইলে জ্ঞান 2 মিনিট দেখা করেন, 2 মিনিট কথা বলেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি এগুলো আমার লাইফে অনেক উপকার পাইছি, বেনিফিট পাইছি। কঠিন কিংবা বিরক্তিকর কোন একটা কাজ যেটা আপনি অনেকদিন ধরে করতে পারছেন না, যদি সে কাজটা ঠিকভাবে শেষ করতে পারেন, নিজেকে কোন একটা ঘুষ দেন, রিওয়ার্ড দেন, উপহার দেন। কিরকম? আমি যেটা করতাম, ধরেন যখন বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা করতাম, তখন একটা গাইড করে আমার শেষ করতে হবে, শেষ হচ্ছে না, তখন নিজেকে চ্যালেঞ্জ করতাম, তুমি যদি এই গাইডটা যদি আজকের মধ্যে শেষ করতে পারো, তাহলে আমি তোমাকে 2টা বই কিনে দেবো। আমার বই কিন্তু অসম্ভব ভালো লাগে, আমি প্রচুর বই কিনি। তো বই কিনে দেবো, এটা আমার জন্য একটা বিশাল একটা লোভ। আমি সেই লোভেই কিন্তু ওই পড়াশোনাটা করছি, বিরক্তিকর কাজগুলো শেষ করছি। আমি যেটা বলতাম যে তুমি যদি এই কাজটা করতে পারো, তোমাকে একটা মুভি দেখতে দিব। আমার মুভি দেখতে খুব ভালো লাগে। তোমাকে মানে কিন্তু আমাকে নিজেকে বলতাম, তোমাকে আমি একটা মুভি দেখতে দিব, তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে আমি তোমাকে একটা চকলেট কিনে দেবো। আমি চকলেট খুব ভালোবাসি, চকলেট কিনে দেবো। আমি সেই লোভে কাজ করতাম। কোন একটা বিরক্তিকর কাজ শেষ করতে পারলে নিজেকে অবশ্যই একটা গিফট দিবেন, মাস্ট। আপনার ফেভারিট কাজটা আর তাড়াতাড়ি শেষ হবে। যদি হাতের কাছে গিফট দেওয়ার মতো কোনো কিছু না থাকে, ভালো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ধরেন আপনি কোনো একটা বিরক্তিকর কাজ কিংবা ক্লান্তিকর কাজ শেষ করলেন অনেক কষ্ট করে, তখন কি করবেন? আপনার রুমে বসবেন, আপনার রুমের দরজাটা বন্ধ করবেন, আপনার রুমের জানালাটা বন্ধ করবেন, জানালা বন্ধ করে দরজা বন্ধ করে রুমের মধ্যে গান ছেড়ে দিয়ে ফুল ঘরে নাচতে থাকবেন। করেন নাই কখনো কাজটা? খুশিতে নাচেন নাই, কোনো একটা অ্যাচিভমেন্টের জন্য নাচেন নাই? আমি প্রায় সময় এখনো নাচি, আমার খুব ভালো লাগে এবং আমি নিজেকে নাচ হয়, খুব কাজ হয়। আপনারা এমন একটা ভাব নিচ্ছেন যেন আপনারা নাচেন না, ভাব নিচ্ছেন। পরেরটা দাও, দেখা যাচ্ছে একটা ক্যাপশন দাও তো, এটাকে কি বলা যায়? জেলাসি, রাইট? জেলাসি। জেলাসি জিনিসটা আমাদের মধ্যে খুব বেশি। একটা মজার তথ্য দিই তোমাদেরকে, আমি আমার লাইফ থেকে শিখছি। জেলাসি কিংবা ঈর্ষা করার কথা, ঈর্ষা। আমরা সবাই মনে করি না মেয়েদের মধ্যে ঈর্ষা বেশি,
একটা কমন ধারণা মেয়েদের মধ্যে ঈর্ষা বেশি, মেয়েরা খুব জেলাস হয়। মেয়েদের জেলাস হওয়ার পরিমাণ মেয়েদের চেয়ে 10 গুণ বেশি আমি দেখছি। এবং বেশিরভাগ লোক আমরা করি কি, যারা খুব সফল মানুষ, যারা খুব বড় মানুষ, তাদেরকে আমরা ঈর্ষা করতে শুরু করি, জেলাস ফিল করতে শুরু করি। আপনি যদি অসফল হতে চান তাহলে সফল ব্যক্তির ভালো দিকগুলোকে ঈর্ষা করেন, আর যদি সফল হতে চান সফল ব্যক্তির ভালো দিকগুলোকে অনুসরণ করেন। আর কোনো বই নেই করেন। আমরা অনেকেই আছি যাদের হাত হচ্ছে 3টা, বাম হাত, ডান হাত আর অজুহাত। এই অজুহাতের কোনো ভ্যালু নেই। কেন নাই? আপনি যদি সাকসেসফুল হন তাহলে আপনাকে কোনো এক্সকিউজ দেখাতে হবে না। যদি আপনি ফেলিউর হন আপনার এক্সকিউজ কেউ শুনবে না। সো এক্সকিউজের আসলে কোনো ভ্যালু নাই। আরেকটা জিনিস খুব বাজে আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে কমপ্লেইন করা। আমরা যত বেশি কমপ্লেইন করি তত বেশি আমরা নিজেকে ক্ষমা করে দিই যে আমার কোনো দোষ নাই, অমুকের দোষ, কমপ্লেইন করলাম। এই কাজটা ক্ষমা ফেলেন। পৃথিবীতে শুধুমাত্র নিজেকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। কখন নিজেকে ক্ষমা করবেন না, বলতে যে না আমি দায়ী, আমাকে কাজটা ঠিক মতো করতে হবে, কাজটা করতে পারি না। এতে আপনার কাজ করার এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। পরেরটা প্রতি 15 দিনে একদিন মোবাইল ফোন এবং ঘড়ি মুক্ত দিবস উদযাপন করুন। মোবাইল ফোনকে না বলুন, ঘড়িকে না বলুন, দরকার নাই। সেই দিনটা আপনার যেভাবে দিনটা কাটাতে ইচ্ছে করে আপনি সেভাবে করে কাটাবেন। মুভি দেখতে ইচ্ছে করলে মুভি দেখবেন, গোসল করতে ইচ্ছে না করলে গোসল করবেন না। প্রতি 15 দিনে একদিন নিজেকে দেন, নিজের মতো করে। ওই দিন কারো ফোন ধরবেন না। আমি প্রায় সময় করি কাজটা, কারো ফোন নেবেন না। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে আমাকে ওই আমেরিকার প্রেসিডেন্ট ফোন করে বলবে এই ব্যাপারে তোমার মতামত কি। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, তো আমি ধরে রাখবো। এটা করতে পারেন, ভালো লাগবে। আরেকটা ভুল করি আমরা। ভুলটা কি জানেন? মোবাইলে একটা ফোন আসছে আপনার, আপনি খুব ভালো করে জানেন এই ফোনটা যদি রিসিভ করেন, ফোনটা রিসিভ করলে আপনার মেজাজটা খারাপ হবে কিংবা মনটা খারাপ হবে। সে এমন কথা বলবে যেগুলো শুনলে আপনার মাথা ঠিক থাকবে না। তা সত্ত্বেও আমরা বেশিরভাগ লোক কি করি, ফোনটা রিসিভ করে হ্যালো বলি, যে বিস্মান করি, একটা বুদ্ধি শিখাই দিই। ওই সময় ফোনটা রিসিভ করবেন না। পৃথিবীর ঝড়ের নিয়ম হচ্ছে পৃথিবীতে সব ঝড় ইউমারা কোনো সময় থেমে যায়, ও এক সময় ঠান্ডা হবে। ওই সময় আপনি ফোন দিয়ে বলেন সোনা ফোন দিয়েছি না, জানো ফোন দিয়েছি না, কেন কি হয়েছে, দেখবে যে খুব সুন্দরভাবে কথা বলেছে। কিন্তু ওই সময় যদি ফোনটা রিসিভ করেন ব্রেকআপ হওয়ার চান্স আছে। দরকার নেই, ফোনটা সবসময় রিসিভ করতে হবে না। আচ্ছা, আপনি সম্মান করেন কিংবা ভালোবাসেন কিংবা আইডল মনে করেন এমন কোনো মানুষের 10টা ভালো দিক কোন একটা কাগজে লিখে ফেলবেন। সপ্তাহে একদিন ওনার মতো করে ওই কাজগুলোকে করার চেষ্টা করবেন। উদাহরণ যদি বলি, ধরেন কারো বাচনভঙ্গি আপনার ভালো লাগে, কথা বলার স্টাইলটা আপনার ভালো লাগে, আপনি বিশ্বাস করবেন আপনি ওনার মতো করে কথা বলতে পারেন এবং সেই স্টাইলে কথা বলার চেষ্টা করবেন সপ্তাহে একদিন। এটা আপনার ডেভেলপমেন্ট হবে, অবশ্যই ইমপ্রুভ করবেন, আপনার স্কিল ডেভেলপ করবেন। ধরেন কারো হাঁটার স্টাইলটা আপনার পছন্দ, আপনি সেভাবে করে হাঁটতে পারেন, বিশ্বাস করে হাঁটেন, আপনার হাঁটার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এটা করে দিতে পারেন। পরের প্রতি মাসে অন্তত 2 দিন রোজা রাখতে পারেন বা উপবাস পালন করতে পারেন। মাসে 2 দিন। কেন? আমি আমার লাইফ থেকে দেখছি এই রোজার বিষয়টা কয়েকটা উপকারে দেয়। এরকম মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে, যারা কষ্টে থাকে তাদের প্রতি এমপ্যাথি বাড়ায়। এমপ্যাথি কথার মানে হচ্ছে ও যেটা ফিল করে সেটা ফিল করা, ও যেটা ফিল করে সেটা ফিল করা, নিজের মতো করে ফিল করা, নিজের মতো না সরি ওর মতো করে ফিল করা, এটাকে এমপ্যাথি বলে। সাহায্য করার টেন্ডেন্সি বাড়ায়, মানুষকে বিনয়ী করতে সাহায্য করে রোজা। এবং এটা হবে কি আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। ওই জন্য মাসে 2 দিন রোজা রেখে দেখতে পারেন, এটার অবশ্যই ফল আছে। হয় রাত্রে দেরিতে ঘুমাবেন অথবা ভোরবেলা ঘুমতে করবেন। আপনি একই সঙ্গে ওই ঘুমানোর সুখ এবং ভোর দেখার আনন্দ পাবেন না, যে কোনো একটা স্যাক্রিফাইস করতে হবে। একটা লেখা ছিল আমার 27 বছর বয়সে যখন ভর্তি হয়ে ব্যাংকে চাকরি করছেন, লেখাটা করেছেন কেউ? ওখানে কথাটা লিখেছিলাম আমি। একই সঙ্গে ভোর দেখার, আপনি ভোর দেখার আনন্দ এনজয় করতে যাচ্ছেন, ঘুমানোর সুখটাও পেতে যাচ্ছেন, হবে না। যে কোনো একটাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই।
গাড়ির হেডলাইট থিওরি এটা কি বলছে? একটা গাড়ির হেডলাইট কিভাবে কাজ করে? একটা গাড়ির হেডলাইট সামনের কিছু অংশটা আলোকিত করে, তখন আমরা দেখে নিই ওই অংশের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। যদি ঝামেলা না থাকে তখন আমরা ওই অংশটাকে ড্রাইভ করি, এইভাবে করে করে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং গন্তব্যে পৌঁছাই। গাড়ির হেডলাইট কখনোই যাত্রাপথের পুরোটাকে আলোকিত করে না। যদি গাড়ির হেডলাইট পুরোটাকে আলোকিত করতো তাহলে কি হতো? তাহলে আমরা দেখতাম অনেক দূরে এক ছিনতাইকারী দাঁড়িয়ে আছে। তখন আমাদের মনে হতো যদি আমি ওখানে যাই তাহলে সেই ছিনতাইকারী আমার কাছ থেকে ছিনতাই করে সব টাকা পয়সা নিয়ে যাবে। কিন্তু এখন তো বলতে পারে গাড়িটা অত দূর যাওয়ার আগে সেই ছিনতাইকারী অন্য একজনকে পেয়ে গেছে, তার কাছ থেকে ছিনতাই করে ওখান থেকে পালিয়ে গেছে, এমন তো হতে পারে। কিন্তু যদি আমরা পথের বাধাগুলো, পথের বিপত্তিগুলো টোটালটা নিয়ে যদি ভাবি, আমরা কখনোই আমাদের জার্নিটা স্টার্ট করতে পারবো না। ঠিক একইভাবে আমরা যখন পড়াশোনা করতে বসি, আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, প্লিজ কখনোই টোটাল প্রসিডিউর নিয়ে ভাববেন না, টোটালটা নিয়ে ভাববেন না। আপনি শুধু ভাববেন একটু পড়তে বসেছেন সামনের 2 ঘন্টা আপনাকে কি কি করতে হবে। আমরা বেশিরভাগ লোক চিন্তা করে সামনের 1 সপ্তাহ আমাকে কি করতে হবে, কোনো দরকার নাই। এটা কাজের ক্ষমতা কমিয়ে দেয়। আপনি জাস্ট ভাবেন আপনার সামনে কতটুকু কাজ করার আছে, কতটুকু কাজ করতে হবে, ওইটুকু শেষ করেন, বাকিটা এমনিতেই হবে। টোটালটা নিয়ে ভাবতে গিয়ে আমরা অনেকে বিসিএস পরীক্ষা দেওয়ার আগে ভাবি সচিব হওয়ার পর যে গাড়িটা পাবো সেই গাড়িটা কার থেকে সারা পথ নাকি ভালো হবে, সেই গাড়ির চাকাগুলো কিভাবে ঘুরবে, ওই সচিব হওয়ার আগে সহকারী গবেষণা করতে হবে, এটা আর মাথায় কাজ করে না। তবে ওই ধরনের অনেক স্বপ্ন দেখতে বেশি ভালো লাগে, এটা আমি জানি। তো সামনে যে 2 ঘন্টা যে করতে হবে, ওই দিন যে রাত জেগে ম্যাথস করতে হবে, সারা রাত ঘুমানো যাবে না, ওটা ভালো বেশি কষ্টের। ওই জন্য টোটালটা নিয়ে ভাবি, প্লিজ এটা করবেন না। গাড়ির হেডলাইটের মতো যতটুকু সামনে আছে ততটুকু নিয়ে ভাবেন, ততটুকু নিয়ে কাজ করেন। আরেকটা টেকনিক ফলো করেন, সেটা হচ্ছে অন্যরা আপনাকে পচানোর আগে নিজেকে পচান পাবলিকলি। আপনি যদি আপনাকে পচাতে না পারেন তাহলে হবে কি, আপনাকে পচানোর পবিত্র দায়িত্বটা আপনার বন্ধু বান্ধব নিয়ে দিবে এবং তারা আপনাকে পচিয়ে বন্ধ করে ছেড়ে দিবে। তো আপনি আপনাকে পচান, নিজের সম্পর্কটা আবার কথা বলে মাঝে মাঝে, তাহলে দেখবেন কি অন্যরা আর সেই কন্ট্রোলটা নিতে পারবে না। তখন কিন্তু গাড়ির স্টিয়ারিংটা আপনার হাতে। সো এটাই ভালো। আপনি যে ধরনের হতে চান লাইফে, সে ধরনের লোকের সঙ্গে বেশি বেশি মেশার চেষ্টা করেন। কিরকম? ধরেন আপনি ওজন কমাবেন, আপনি যাচ্ছেন একটু ওয়েটটা কমাবেন, ওজনটা কমাবেন, কিন্তু আপনি মিশতেছেন এমন একটা লোকের সঙ্গে যে লোকটা স্বাধীন খাইতে পছন্দ করে, আপনার কখনোই ওজন কমবে না। ওই জন্য আপনি যেমন হতে চান তেমন ধরনের লোকের সঙ্গে বেশি বেশি মিশলে আপনার কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, দিনে টানা 30 মিনিট কোনো কথা বলবেন না, মৌন হয়ে যাবেন, একদম চুপচাপ থাকবেন, কারোর সাথে কিছু বলতে হলে ইশারায় কথা বলবেন, ফোন রিসিভ করার প্রশ্ন আসে না। 30 মিনিট এই ব্যাপারটা মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। আরেকটা মানসিক জ্ঞান দিয়ে আপনাদের, সেটা হচ্ছে ডেইলি 2 মিনিট আপনার ঘড়ির সেকেন্ডের কাঁটার দিকে তাকাই থাকবেন, কিচ্ছু না, তাকাই থাকবেন। জাস্ট কিভাবে করে ঘড়ির মিনিটের কাঁটাটা কিভাবে করে স্থান পরিবর্তন করে 2 মিনিট, এটা মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। কি লিখছি আমি? আসেন ভাই সবাই মিলে ক্রাশ খাই। কি আছে জীবনে? আমরা এখন একটা ভিডিও দেখবো এবং আমরা ক্রাশ খাই। দেখি। আমি যতবারই এই ভিডিওটা দেখি ততবারই এছাড়া ক্রাশ খাই। মনে হয় যে আল্লাহ আসলে কি দেখেন, চেহারা বলেন, এই যে এত সুন্দর করে গিটার বাজাচ্ছে, আপনারা যদি খেয়াল করছেন হাতে কোনো পিক পড়ে, আঙুলে কোনো পিক পড়ছে, পিক ছাড়াই বাজাইছে। এবং এই লেভেলের গিটার বাজাতে হলে একটা মানুষকে কতটুকু প্র্যাকটিস করতে হয়, কতদিন ধরে প্র্যাকটিস করতে হয়, সাধনা করতে হয়, এটা ভেবে দেখবার বিষয়। শুধু তাই না, যে ছেলেটাকে দেখলেন সে ছেলেটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং সে ছেলেটা হচ্ছে তার দেশের ফার্স্ট ওয়ার্ড। আমরা বলি না অনেক সময় আল্লাহ সবাইকে সব কিছু দেয় না, ওনাকে দেখে মনে হয় এটা সত্য কথা, মনে হয় না। অনেকে অনেক কিছু দেয়, সব কিছুই দেয়। আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে, সত্যজিৎ রায়, ওনার কোনো খারাপ ক্রিয়েশন নাই, সব ক্রিয়েশনই ভালো, সব মুভি ভালো, সব লেখাই ভালো, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। সত্যজিৎ রায়ের হাইট কত ছিল জানেন কেউ? 5 ফিট 4.5 ইঞ্চি, সরি 6 ফিট 4.5 ইঞ্চি, 6 ফিট 4.5 ইঞ্চি হাইট ছিল সত্যজিৎ রায়ের।
রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, ওনার গুণ সম্পর্কে বলার তো কিছু নাই, চেহারা সম্পর্কে বলি। একদম প্রিন্সের মতোই ছিলেন এবং ওনার হাইট ছিল 6.5 ফিট। রবি ঠাকুরের হাইট। যারা অনেক কষ্ট পাচ্ছেন, যে সমস্ত ছেলেরা সবাই কত উঁচা উঁচা করা যায় না, তাদেরকে বলি উত্তম কুমারের হাইট ছিল 5 ফিট 11 ইঞ্চি। অনেক খুশি লাগে শুনলে। দেখো, আমি যেটা করি সেটা হচ্ছে প্রায় সময় একটা জিনিস খাই, সেটা হচ্ছে ক্রাশ। আমি প্রচুর ক্রাশ খাই, প্রচুর ক্রাশ খাইতে ভালোবাসি। সকালে ক্রাশ খাই, দুপুরে ক্রাশ খাই, বিকালে ক্রাশ খাই, সন্ধ্যায় ক্রাশ খাই, রাত্রে ক্রাশ খাই। সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেখে ক্রাশ খাই, খুব ভালো লাগে আমার। লুকায় লুকায় ছবি দেখি ফেসবুকে, মেয়েরা এত সুন্দর সুন্দর ছবি দেয়, আমি দেখবো না কেন? আর প্রচন্ড মেজাজ খারাপ করে। একটা মেয়েকে এত সুন্দর হতে হবে কেন? আমাদের ছেলেদের কি কোনো কাজ নাই? আমাদের কাজ করবো না আমরা? অদ্ভুত ক্রাশ খাই, ভালো লাগে ক্রাশ খেতে। আমি আমার লাইফে প্রথম ক্রাশ খাইছিলাম একটা মুভি নায়িকার উপর। ওই মুভিটার নাম ছিল দিওয়ানা। শাহরুখ খান ছিল, দীপক ভারতী ছিল। তো দীপক ভারতী ছিল আমার লাইফের প্রথম ক্রাশ। তখন আমি ক্লাস 2-তে পড়তাম। হাফিজে তাদেরকে বলি, আমাদের ছোটবেলায় ধরেন যখন 5-6-এ পড়ি, 6-7-এ পড়ি, তখন কিন্তু সুন্দর মেয়ের জিনিসটা বুঝতাম। মানে নায়িকাদেরকে দেখে এত ভালো লাগতো, বড় বড় আপুদেরকে দেখে এত সুন্দর লাগতো, অনেক ভালো লাগতো। আমার বয়সে যারা ছিল, যে সমস্ত মেয়েরা, তাদেরকে আমার বালিকা মনে হতো, পিচ্ছি মেয়ে মনে হতো। বড় বড় আপুদেরকে অনেক সুন্দর লাগতো এবং নায়িকাদেরকে সুন্দর লাগতো। আর খুব মন খারাপ হতো, তারা সবাই আমার যে বয়সে বড়, কিছু হওয়ার কোনো চান্স নাই। খুব কষ্ট লাগতো। তো এরপর ক্লাস খাইতাম। এরপরে তখন থেকে শুরু, এখনো খেয়ে যাচ্ছি। যখন স্বপ্নম করছিলাম মুস্তফা আলীর, তখন স্বপ্নমের উপর ক্রাশ খেয়ে মানে পুরো ছাকা খেয়ে বাঁকা হয়ে গেছে। ওরকম একটা অবস্থা ছিল, এত ওটা প্রভাব বিস্তার করছিল আমার মাথায়। আরেকটা বই পড়ছিলাম, ছবির দেশে কবিতার দেশে। এর আগে পড়ছিলাম শুধু ঝর্ণার জলে, সুনীল গঙ্গোপাধ্যায়ের। ওখানে ওই মার্গারিটার কথা মনে পড়লে আমার এখনো কান্না পায়। অনেক বেশি ভালোবেসে ফেলছিলাম মার্গারিটাকে, অনেক বেশি। তো এই ধরনের ক্লাস, যেমন একটা মুভি দেখছিলাম ব্যালট অফ সোলজার। ব্যালট অফ সোলজারের যে নায়িকাটা, ওই নায়িকাটাকে দেখার জন্য হলো মুভিটা দেখা যায়, আর কোনো কিছুর জন্য না। এটা বিখ্যাত মুভি কিন্তু। মানে নায়িকাটাকে দেখে আমার এত ভালো লাগছে, আমি সেই মুভিটা দ্বিতীয়বার দেখার সাহস করে নেই। যদি দ্বিতীয়বার দেখলে একটু খারাপ লাগে, আমার কষ্ট লাগবে। দ্বিতীয়বার আমি দেখি নাই। অনেক সুন্দর ক্রাশ খাইছিলাম। সত্যজিৎ রায়ের একটা মুভি আছে চারুলতা, সত্যজিৎ রায়েরটা। ওই চারুলতা দেখার পরে মাধবী মুখার্জির সকল মুভি আমি দেখে ফেলছি। মনে হয়েছিল চারুলতার মতো একটা মেয়েকে না করে জীবন আর কিচ্ছু হবে না, ওরকম মনে হয়েছিল। আমার কাছে ক্রাশ খাওয়াকে কখনোই খারাপ কিছু মনে হয় না, ভালো কিছু মনে হয়। আপনারা প্রতি সপ্তাহে যাদের উপর ক্রাশ খাইছেন, তাদেরকে একটা করে প্রেম পত্র লিখবেন। অবশ্যই তাকে পৌঁছাবেন না, ফেসবুকে শেয়ার করবেন। এটা হবে কি, আপনার লেখার স্টাইল ডেভেলপ করবে, নাম্বার 1। নাম্বার 2, আপনার চিন্তা ভাবনা সুন্দর হবে। চিন্তা ভাবনা সুন্দর হওয়াটা একটা বিশাল ব্যাপার। একটা মুভি আছে বিউটিফুল মাইন্ড, দেখেছেন তো? এই বিউটিফুল মাইন্ড অনেক ভালো মুভিটা, দেখে নিলেন। একটা বিউটিফুল মাইন্ড থাকার যে প্রয়োজনীয়তা অসীম। মনটাকে সুন্দর করা, চিন্তা ভাবনা সুন্দর করা। ওই জন্য এই লেখাগুলো লিখলে হয় কি, মানসিকতা ভালো হয়। আর আপনি কার উপরে ক্রাশ খাচ্ছেন, এটা কিন্তু আপনার ব্যক্তিত্ব কেমন সেটা বলে দেয়। আপনার ব্যক্তিত্ব কেমন সেটা বলে দেয়। কিরকম বলি, মাইন্ড করবেন না। ধরেন আমি ক্রাশ খেয়ে ফেলছি ময়ূরের উপরে, হ্যাঁ, ময়ূরের চিত্রনায়িকা ময়ূরী। আমার ব্যক্তিত্ব কেমন, এইভাবে বুঝতে হবে। তো আপনার ক্রাশ খাওয়ার ধরন আপনার ব্যক্তিত্ব ঠিক করে দেয়। তো এই ব্যাপারটা করতে পারেন, করে দেখতে পারেন। চিন্তা ভাবনাগুলো সুন্দর হবে। চিন্তা ভাবনা সুন্দর করাটা খুব দরকার। আপনার মৃত্যুর পর আপনার কবরের গায়ে কি লেখা থাকবে বলে আপনি চান? যদিও কিছু লেখা থাকার কথা না, যদি লেখা থাকতো তাহলে কি লেখা থাকলে আপনি খুশি হতেন? এটা একটু বাসায় গিয়ে লিখে ফেলেন। এটা আপনার কাজের ধরনগুলো ঠিক করে দেবে এবং আপনার কাজের ধরনকে ঠিক করতে সাহায্য করবে। আমি আমারটা বলি, আমি এভাবে করে ভেবেছি, যদি আমার মৃত্যুর পর আমার কবরের গায়ে কোনো কিছু লেখা থাকতো, তাহলে এই কথাটা লেখা থাকলে আমি খুশি হতাম। লেখাটা হচ্ছে, এখানে যে মানুষটি শুয়ে আছে, সেই মানুষটি মৃত্যুর আগে বেঁচে ছিল। মৃত্যুর আগে বাঁচানো কি করেন? একটা মুভি দেখেছিলাম, দ্য ডার্ক নাইট। দ্য ডার্ক নাইট মুভির একটা ডায়লগ আমার খুব পছন্দের। ওখানে একটা কথা বলছিল এরকম, এভরি ম্যান ডাইস বাট নট এভরিওয়ান রিয়েলি লিভস। এর মানে হচ্ছে সবাই মৃত্যুবরণ করে, কিন্তু সবাই আসলে বাঁচে না। জাস্ট দিনগুলোকে কাটায়, সময়গুলোকে কাটায়, বাঁচার মতো করে সবাই বাঁচতে পারে না। খুব ভালো লাগছিল এই কথাটা। আপনি যদি এই মুহূর্তে মারা যান, সাপোজ আপনার মৃত্যুর পর আপনার জন্য কারা কারা কাঁদবে একটু মাথায় রাখেন, লিস্ট করেন। এমন এমন কাজ করার চেষ্টা করেন যাতে সেই লিস্টটা বড় হয়।
সেই লিস্টটা যত বড় হবে তত আপনার জীবনটা সুন্দর হবে, আপনার কাজগুলো সুন্দর হবে। চেষ্টা করুন। আপনার 15টা বাজে দিক, আপনার 15টা বাজে দিক একটা কাগজে লিখে ফেলেন এবং সেই বাজে দিকগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। দোষটা আমাদের না। জীবনের সকল ক্ষেত্রে দুই ধরনের ব্যক্তিকে সবসময় এড়িয়ে চলবেন। নাম্বার 1 অতি পণ্ডিত, নাম্বার 2 অতি বুদ্ধিমান। এই দুই ধরনের লোক আমি কখনো দেখি নাই লাইফে কোনো কিছু করতে পারছে এবং তারা আপনাকেও কোনো কিছু করতে দিবে না। দরকার নেই তাদের সঙ্গে মেশা, এড়িয়ে চলবেন। আর জীবনে মেধাবী কিংবা সফল হওয়ার চাইতে আমার দৃষ্টিতে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন এবং ভালো মানুষ সেটা আপনারা বলছেন, এটা ভেঙে বলার কিছু নেই। সবসময় চেষ্টা করবেন যতটুকু সম্ভব। যে ব্যক্তি আপনাকে কোনো একটা কাজে সহযোগিতা করতে পারবে না তাকে কখনোই আপনার সেই কাজে না করাতে দিবেন না। যে মানুষটা আপনাকে সহযোগিতা করতে পারে না কোনো একটা কাজে, সেই মানুষটা আমার সেই কাজ নিয়ে যদি একটা মন্তব্য করে আমার মেজাজ খারাপ হবে, সে যে হোক না কেন এই কাজটা এটা ফলো করার চেষ্টা করবেন, আপনার কাজটা সহজ হবে। মাঝে মাঝে নিজের পছন্দের কোন একটা গান গলা ছেড়ে গাইবেন আপনার জন্য, আপনার নিজের জন্য। আপনাকে সবাই বলতে পারে, আরে তোর গলা তো কাকের মতো, এই মতো সেই মতো। দরকার নাই, আপনি গাচ্ছেন আপনার জন্য, অন্য জনের জন্য না। প্রয়োজনে যেটা করতে পারেন সেটা হচ্ছে রুমের দরজাটা বন্ধ করে গাইতে পারেন, কারণ আপনার এই প্রতিটা কথা সবাইকে শোনানো দরকার নেই। দরকার আছে ওই দরজা বন্ধ করে গাইতে পারেন নিজেকে খুশি করার জন্য। অন্যরা কি ভাবতেছে এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। আমি আমার এক বন্ধুর গল্প বলি। বন্ধুটা কালকে ফোন করছিলাম আমাকে, যাই হোক সে বন্ধুর নাম বলা যাবে না। তো আমার সে দোস্ত গান গাইতো। হ্যাঁ, আচ্ছা, গান গাইতো না বলে আমি একটু অন্যভাবে বলি। তার বিশ্বাস ছিল সে গান গায়, গান গাইতে পারে, এটা দৃঢ় বিশ্বাস ছিল যে সেটা আসলে কি গাইতো। এমন দৃষ্টি করে একটা গান গাওয়া যায় ওর মুখে না শুনে আমরা কেউ বুঝতেই পারতাম না। ওর মুখে শোনার পর অনেকগুলো গান শুনলে আমার এখন মেজাজ খারাপ হয়। যেমন একদিন পাখি উড়ে যে গানটা আমার সে দোস্ত করছিল আর কি, ওই শোনার পর থেকে গানটা আমার ভালো লাগে না, অথচ আমার প্রিয় গান ছিল, এখন আর ভালো লাগে না শুনতে। তা আমার সেই দোস্তকে আমরা পচাইতাম আর কি। সে খালি এসে বলতো দোস্ত একটা গান শোনাবো, আমাকে বুঝি ও যে কি শোনাবে, আমার দোস্ত কি খালি বল, শোনাতে হবে না, তুই কি খেতে চাস বল, এরকম বলতাম ওকে। যে সে গান গাইতে পছন্দ করতো। তো এবং আমরা যে ওদের পচাইতাম, মাঝে মাঝে কথা বলতাম, বিশ্বাস করেন সে কিছুই মাইন্ড করতো না, সে তার মতো ছিল। ও আরেকটা কাজ করতো, সেটা হচ্ছে কবিতা আবৃত্তি করতো এবং ওর ধারণা ছিল সে কবিতা আবৃত্তি করতে পারে। একদিন সে আমাদেরকে এসে বলে, দোস্ত আমি রাতে সন্ধ্যাবেলা একটা কবিতা নির্মাণ করছি, একটু শোনাতে চাচ্ছি, তাহলে প্লিজ প্লিজ দোস্ত প্লিজ। হ্যাঁ, বলে না আমি অনেক সুন্দর করে করছি, আমি জানি, আমি তো জানি সে কি করছে। ওরা আসলে ওই অনুভব করতে পারতো না, নিজের কানে শুনতো কিন্তু ওদের কি করতেছে অনুভব করতে পারতো না। ঠিক আছে, শোনা আপনাদের একটা এক্সাম্পল দিই, সে আসলে কি ছিল, কি জিনিস ছিল। সে এভাবে করে কবিতা আবৃত্তি করছে, নিজের স্বপ্ন হয়ে আজকে তোমাদের অভিনীত পর কেমন খুশি তো কাজের পর কেমন খুশি না মহারাজের তোমার কি হলো একটা। আমার ওই বন্ধুটা কিছুদিন আগে আমাদের ফোন দিয়েছিল, ভাইবারে ফোন দিয়েছে, ওই দোস্ত এখন অস্ট্রেলিয়াতে আছে, অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে গেছে, চুয়েটে করতাম আমার সাথে। তো সে ফোন দিয়েছে, আমি ফোনটা বলতে পারি। তো দেখি সে একটা টেক্সট পাঠাইছে, টেক্সট পাঠালে লিখছে, দোস্ত আমার ফোনটা ধর, আমি গান শোনাবো না আমার কাছে। আমি আপনাদেরকে বলি, আমার ওই বন্ধুটা কখনোই কেয়ার করতো না ওর সেই গানটা শুনে কে কি বলতেছে, কোনোদিন কেয়ার করতো না। সে গান গাইতো নিজের জন্য। আপনি গান গাইবেন আপনার জন্য। যদি আপনার মনটা খারাপ থাকে, মন ভালো করার জন্য কাউকে পাবেন না, ওই মন ভালো করার জন্য যা যা করার আপনি করবেন, কে কি বলতেছে কেয়ার করার দরকার নাই। আমি আমার এই বন্ধুর এই মানসিকতাকে স্যালুট করি, চমৎকার মানসিকতা। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ার চেষ্টা করি। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কিছু কিছু কথা আমাকে প্রচন্ড রকমের অনুপ্রাণিত করতো যখন আমি খুব কষ্টে ছিলাম। সেরকম একটা কথা আপনাদের শোনাই, আমিও শুনি। সূরা আল ইনশিরাহ, এখানে সূরা আল ইনশিরাহ 5 এবং 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ। আবার ঠিক পরে বলা হচ্ছে 6 নম্বর আয়াতে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। যখন খুব পরিশ্রম করতাম
কষ্ট পেতাম, তখন ভাবতাম এই যে কথাগুলো, দুটো কথা, কষ্টের সাথে রয়েছে সুখ, এই কথাটা কার কথা বলেন তো? আল্লাহ নিজের কথা। এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছেন, নিশ্চিত করে বলছেন, যদি আপনি কষ্ট করেন আপনার জীবনে সুখ আসবে। আমার প্রশ্ন হলো, আমি কেন কষ্ট করব না? এটা ভাবলে অনেক ইন্সপায়ার্ড হতাম। পরে ক্লান্তি, হোয়াট ইজ টায়ার্ডনেস? ক্লান্তি জিনিসটা কি আসলে? ক্লান্তি হচ্ছে এক ধরনের কল্পনা। ক্লান্তি কোনো শারীরিক অবস্থা নয়। প্রমাণ করে দিচ্ছি আপনাদের কাছে। আপনি পড়াশোনা করতে করতে প্রচন্ড ক্লান্ত, অনেকটা টায়ার্ড পড়াশোনা করতে করতে, আপনি এখন আর পড়াশোনা করবেন না। ঠিক তখনই আপনার এক দোস্ত আপনাকে ফোন দিয়ে বললো, এই শপিং এ যাবি? তখন কিন্তু আপনার কোনো ক্লান্তি নাই, এক ক্লাসে বের হয়ে গেছেন। হয় না এটা? ব্যাপারটা আসলে কি ছিল? ক্লান্তি ছিল নাকি বিরক্তি ছিল? বিরক্তি ছিল। আমরা যখন কোনো একটা বিষয় পছন্দ করি না, তখন আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল পাঠায়, ইউ আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড, টেক সাম রেস্ট, এই সিগন্যালটা পাঠায়। ক্লান্তি দূর করার জন্য দুইটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, ফলো করতে পারেন। আমি করতাম। নাম্বার 1, আপনি ওই সময়ে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করতেছেন সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করবেন না, পড়াশোনা করা বন্ধ করবেন। বন্ধ করার পর আপনি যে বিষয়টা ভালো করে পারেন, আমরা অনেকে অনেক বিষয়ে দক্ষ, আমরা যে বিষয়টা ভালো করে পারি সেই বিষয়টা পড়াশোনা করার সময় আমাদের কাছে মনে হয় না যে আমরা পড়াশোনা করতেছি, আমাদের ব্রেইনে কোনো বাড়তি প্রেশার পড়ে না। আপনি ওই সময় ওই বিষয়টা করবেন, তাহলে হবে কি আপনার ক্লান্তও লাগবে না, পড়াশোনাও হলো। নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 2টা বেশি ইফেক্টিভ। যখন আপনার মনে হবে আপনি ক্লান্ত, তখন বইটা বন্ধ করে, চোখ বন্ধ করে ভাববেন, যদি আপনি আপনার স্বপ্নটা ছুঁয়ে ফেলতে পারেন, যদি আপনি আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে যান, যদি আপনি লাইফ থেকে যা চাচ্ছেন তা পেয়ে যান, তাহলে লাইফটা কিভাবে করে বদলে যাবে। আপনার আশেপাশের মানুষগুলো কতটা খুশি হবে, আপনার আব্বা আম্মা কতটা খুশি হবে, ওরা কতটা গর্বিত হবে, কতটা সম্মানিত হবে সবার কাছে। আপনার বন্ধু বান্ধব আপনাকে কতটা সমীহ করবে, কতটা ভালোবাসবে, এই জিনিসগুলো একটু ভাববেন। আপনার লাইফটা কতটা বদলে যাবে সেটা একটু ভাববেন, দেখবেন আপনার ক্লান্তি চলে গেছে এবং পড়াশোনায় মন দিতে পারবেন। এই দুটো প্র্যাকটিস করে দেখতে পারেন, হেল্প করবে। যে মানুষ আপনাকে পছন্দ করে না, প্লিজ আজকের পর থেকে, ওই যে আমরা হয় না একটা মানুষ আমাকে পছন্দ করে কিন্তু আমি তারপরেও টেক্সট লিখতেছি, মেসেঞ্জার বা যে কোনো জায়গায় টেক্সট লিখে লিখে পাঠাচ্ছি, তাকে পাঠিয়ে যাচ্ছে, কোনো রিপ্লাই পাচ্ছি না, সব আনরিপ্লাইড টেক্সট পাঠিয়ে যাচ্ছে। প্লিজ, যে মানুষটা আপনাকে পছন্দ করে না তার জন্য আপনি একটা শব্দ খরচ করবেন না। আপনার প্রত্যেকটা টেক্সট অনেক দামি, অ্যাটলিস্ট তার থেকে অনেক দামি, খরচ করবেন না। আমাদের লাইফে অনেক ছোটখাটো ক্ষতি হয়, আমরা সেই ছোটখাটো ক্ষতিগুলো নিয়ে অনেক মন খারাপ করি। মন খারাপ করার দরকার নেই। সফটওয়্যার ব্যাপারটাকে বোঝেন? সফটওয়্যার যারা বোঝেন না তাদের একটা গল্প বলি, সফটওয়্যার গল্প। এক ছেলে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলো, সাধনা শুরু করলো প্রচন্ড ভাবে। আল্লাহ তার প্রতি খুশি হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? তখন উনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে পশু পাখির কথা বোঝার ক্ষমতা দান করেন। আল্লাহ যেহেতু সর্বজ্ঞানী, আল্লাহ বুঝতে পেরেছিলেন এই ক্ষমতাটা তাকে দেওয়া হলে সে এই ক্ষমতাটা মিসইউজ করবে, দেওয়া যাবে না ক্ষমতাটা। তখন তিনি তাকে হেসে বললেন, আমি তোমাকে এটা দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। বলে, আল্লাহ আমার অন্য কিছু চাওয়ার নাই। এটা তো আল্লাহ চলে গেলেন। সে আবার প্রার্থনা করা শুরু করলো, কঠিন প্রার্থনা করা শুরু করলো, কঠিন সাধনা করা শুরু করলো। এরপর আল্লাহ আবার আসলেন, এসে বললেন, তোমার কি চাই? আল্লাহ ওই ছেলেটা একই কথা বলে, আল্লাহ আপনি আমাকে পশু পাখির কথা বোঝার ক্ষমতা দান করেন। তখন আল্লাহ দেখলেন কি করবেন। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও আমি তোমাকে শুধু গৃহপালিত পশু পাখির কথা বোঝার ক্ষমতা দিতে পারি। ছেলেটা বললো, আমি তাতেই খুশি। ওকে। পরদিন সকালবেলা ওই ছেলেটার উঠোনে একটা রুটির টুকরা পড়েছিল। সেই রুটির টুকরাটা নেওয়ার জন্য একটা মোরগ
এবং তার বাড়ির কুকুরটা দুজনেই ছুটলো আর কি, রুটি টুকরোটা কিছু না। তো মোরগটা রুটি টুকরোটা আগে নিয়ে মুখে নিয়ে তার সাথে রুটি খেতে। তখন কুকুরটা মোরগটার দিকে তাকিয়ে অনুনয় করে বলল, বন্ধু তুই রুটিটা আমাকে দিয়ে দে। বলে এটা আমি আগে খাইছি। বলে হ্যাঁ মানতেছি তুই আগে খাইছিস, কিন্তু দেখ তোর তো খাবারের কোনো অভাব নাই, তুই চাল খেতে পারিস, পোকা খেতে পারিস, কত কিছু খুঁটিয়ে খেতে পারিস, কিন্তু আমি তো এত খাবার খেতে পারি না, আমার খাবার তো সীমিত, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে রুটি টুকরোটা দেয়। তখন মোরগটা বলছে, আচ্ছা মন খারাপ করিস না বন্ধু, আগামীকালকে আমাদের মালিকের যে ছাগলটা আছে না, ওই ছাগলটা মারা যাবে, তুই ছাগলের গোস্ত খেতে পারবি, আজকে দিয়ে প্রবেশ কর। ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছে, শোনার পর সে চিন্তা করছে, হাই হাই আমার ছাগলটা তো কালকে মারা যাবে, তার চেয়ে আজকে ছাগলটাকে বিকালবেলা নিয়ে বিক্রি করে দিই। সে তখন বিকালবেলা গিয়ে হাটে গিয়ে ছাগলটাকে কম দামে বিক্রি করে দিচ্ছে। এটা দেখে কুকুরটার অনেক মন খারাপ। পরের দিন সকালবেলা একই কথা করছে। তখন কুকুরটা বোনটাকে বললো, দোস্ত আমি তো তোকে বিশ্বাস করতে পারতেছি না, কতদিন তো তুই বললি মারা যাবে ছাগলটা, ছাগলটাকে নিয়ে মারি বিক্রি করে দিচ্ছে। বলে হ্যাঁ মারা যাওয়ার কথা ছিল, কিন্তু বিক্রি করলো কেন বুঝলাম না। আচ্ছা মন খারাপ করিস না, আগামীকাল আমাদের মালিকের যে গাধাটা আছে ওই গাধাটা মারা যাবে, তুই গাধার গোস্ত খেতে পারবি। একই ঘটনা, ছেলেটা শুনে আবার গাধাটাকে নিয়ে বেঁচে দিচ্ছে বিকালবেলা। পরের দিন কুকুরটা আরো মন খারাপ করছে, বলে তুই দিবি না বললেই পারিস, শুধু শুধু মিথ্যা কথা বলিস আমার কাছে। বলে না 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 বুঝতে এবার শিওর, কালকে আমাদের মালিকের যে ঘোড়াটা আছে না, ঘোড়াটা মারা যাবে। ছেলেটা তার ঘোড়াটাকে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এই পরের দিন সকালবেলা কুকুরটা এত মন খারাপ করছে, মোরগের কাছ থেকে সে আর রুটিটা চাইল না, না চেয়ে সে চুপচাপ বসে আছে গাছে নিচে। তখন মোরগটা বলছে, মন খারাপ করিস না, তোর সাথে কোনো কথা নাই, তুই তোর কাছ থেকে রুটি চাচ্ছি না, তুই রুটি খেতে থাক, সমস্যা নাই। বলে দোস্ত মন খারাপ করিস না, আগামীকাল আমাদের মালিক মারা যাবে, তুই মালিকের কুলখানি খেতে পারবি, অসুবিধা নেই। এটা শোনার পর ছেলেটা কান্নাকাটি করা শুরু করছে। সে আবার আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমি কি করছি, আমি কি এমন গুনাহ করছি, তুমি কেন আমার জান নিয়ে যাচ্ছ, আমাকে রক্ষা করো। তখন আল্লাহ তাকে বললেন, দেখ তোকে এখন আর রক্ষা করা যাবে না। কেন আল্লাহ? কারণ তুই তো সৎকার দিতে রাজি না। বলে কিরকম বুঝলাম না। বলে এই যে তুই ছাগলটাকে মরতে দিলি না, তার আগে বিক্রি করে দিলি, ওই ছাগলটা ছিল গাধার সৎকার, গাধাটা ছিল ঘোড়ার সৎকার, ওই ঘোড়াটা ছিল তোর সৎকার, তুই তো সৎকার দিস নাই, তোকে বাঁচানো আমার পক্ষে সম্ভব না। ছেলেটা মারা গিয়েছিল। আমাদের লাইফ থেকে ছোটখাটো ক্ষতিগুলো হয় না, মোবাইল ফোন হারিয়ে গেছে, স্যান্ডেল হারিয়ে গেছে, হ্যান্ড ব্যাগ, এটা কিন্তু প্রকৃতপক্ষে আমি বিশ্বাস করি আমাদের বড় বড় ক্ষতি থেকে রক্ষা করে। ব্যাপারটাকে যতই ছেলে মানুষই মনে হোক, আমি জানি এগুলো কোনো যুক্তি দিয়ে বিচার করা যাবে না, পৃথিবীতে সব জিনিস যুক্তিতে চলে না, আমি আগেই বলছি, বিশ্বাস করতে হবে। হয়তো আমাদের লাইফ থেকে বড় বড় ক্ষতি থেকে আমরা বেঁচে গেছি, সেটা হতে পারে। আপনি দেখবেন আপনি এমন অনেকগুলো কাজ পারেন যে কাজগুলো আপনার অনেক বন্ধুই পারে না। কিরকম? ধরেন আপনাদের মধ্যে কেউ কেউ কবিতা লিখতে পারেন, কেউ কেউ সুন্দর করে হাঁটতে পারেন, কেউ কেউ আছে যারা এরকম ভালো ভিডিওগ্রাফি করতে পারে, দাঁড়িয়ে আছে ছোট ভাই, ভিডিওগ্রাফি করতে পারে, কেউ কেউ আছে ভালো ছবি তুলতে পারে, ফটোগ্রাফি করতে পারে। আমি তো পারি না, আমাকে ক্যামেরা দিলে যদি ক্যামেরা ভেঙেও ফেলি একটা ভালো ফটো তোলা সম্ভব না আমার পক্ষে। আবার আমি এমন কিছু পারি যেটা আমার অনেক বন্ধু বান্ধব পারে না। আপনি যে কাজটা ভালো করে পারেন ওই কাজটা কখনোই ছাড়বেন না, জীবন গেলেও ছাড়বেন না, যে যাই বলুক না কেন। আপনাকে সবার কাছ থেকে আলাদা করে চিনাবে শুধু ওই কাজটাই, কারণ আপনি সেই কাজটা পারেন যেটা অন্য কেউ পারে না। ওই কাজটাই হচ্ছে আপনার জন্য অ্যাসেট, এটাকে ধরে রাখবেন সবসময়, যত্ন নেবেন সেটাকে। বয়লিং ফ্রগ একটা এক্সপেরিমেন্ট আমরা একটু দেখি।